সলিড স্টেট কেমিস্ট্রি। আচ্ছা, সলিড স্টেট দুই রকমের হয়। একটা তোমাকে আমি বলছি ফার্স্ট সেটা হচ্ছে অ্যামরফাস সলিড, আর একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। তোমরা অ্যামরফাস ক্রিস্টালাইনটা ছোটবেলা থেকে পড়ে এসেছো। আরেকবার বলে দেবেন ডেফিনিশন গুলো। ক্রিস্টালাইন সলিড, আচ্ছা আমরা ফার্স্টে পড়ছি ক্রিস্টালাইন সলিড, অ্যামরফাস সলিড। আচ্ছা, অ্যামরফাস সলিড মানে হচ্ছে সেখানে there is no regular arrangement, irregular arrangement of the atoms are there in the amorphous solid। সেখানে কোনো ডেফিনিট কোনো শেপ বা কোনো স্ট্রাকচার নেই, একটা ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট সেখানে আছে। মানে কি, ধরো সলিডটা একটা কোনো শেপ হয় সেরকম কিছু নেই। যেখানে ইন কেস অফ ক্রিস্টালাইন সলিড সেখানে একটা স্পেসিফিক জিওমেট্রি আছে। ধরো দেখতে এরকম হলো একটা, ধরো একটা বললাম এরকম একটা সুন্দর দেখতে সলিড হয়েছে, এটা হচ্ছে আমার ক্রিস্টালাইন সলিড। কিন্তু অ্যামরফাস সলিডটার কোনো ডেফিনিট কোনো শেপ নেই, মানে একটা যে কোনো একটা অর্ডারে এরকম ধরো হয়েছে, কোনো শেপ কিছু নেই, একটা ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট, অ্যামরফাস ক্রিস্টালাইন। এবারে অ্যামরফাস সলিড আর ক্রিস্টালাইন সলিডের মধ্যে দুটো সেকান্ড তোমাকে দেখো। একটা হচ্ছে তোমার এগুলো জাস্ট সিম্পলি ছুঁয়ে ছুঁয়ে যাবে, ডিটেইলস কিছু লাগবে না, এগুলো জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাবে একটু করে। আচ্ছা, তোমাকে আমি নেক্সট শেখাচ্ছি আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক। আইসোট্রপিক আর একটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। এই দুটো আমি শেখাচ্ছি। তাহলে ফার্স্টে বইতে পড়বে ক্রিস্টালাইন, অ্যামরফাস, ডেফিনেশন, এক্সাম্পলস, এইটুকু বলে আমার হবে। আর এই ক্রিস্টালাইন সলিডের মধ্যেই তোমাকে আমি এগুলো শেখাচ্ছি আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক। আচ্ছা, আইসোট্রপিক কারা? অ্যামরফাস সলিডস আর কল আইসোট্রপিক। যারা অ্যামরফাস সলিড হয়, অ্যামরফাস সলিডস আর আইসোট্রপিক ইন নেচার। অ্যামরফাস সলিডস আর আইসোট্রপিক, এই কথাটার মানে স্যার একবার বলবেন, স্যার একবার বলবেন স্যার আইসোট্রপিক আর বলবো, জাস্ট শুরু করছি বলতে, অনেক ভালো করেই বলবো। আচ্ছা, আমরা এখন শুধু লিখলাম আইসোট্রপিক আর আইসোট্রপিক মানে হচ্ছে এ কারা হয়, অ্যামরফাস সলিডস আর কল আইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি আমি এক্সপ্লেইন করছি এখন। আচ্ছা, অ্যানাইসোট্রপিক হচ্ছে ক্রিস্টালাইন solids are called anisotropic in nature। আচ্ছা, এই আইসোট্রপিক অ্যানাইসোট্রপিক মানে কি? স্যার হ্যাঁ, স্যার বোর্ডটা মুছুন না স্যার, বোর্ডটা মুছুন না স্যার। না উপরটা বুঝলাম, নিচেটা লিখে না, পরে এক্সপ্লেইন করছি। আচ্ছা ডান স্যার। স্যার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এবার দেখো আইসোট্রপিক এটা মানে কি, দুটো কথা মানে কি দেখো। বেসড অন সাম ফিজিক্যাল প্রপার্টি, সাপোজ ধরো বললাম মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ভিসকোসিটি, এগুলো যখন সেম হয় তখন তাকে বলে আইসোট্রপিক। আইসোট্রপিক মানে হচ্ছে ওই সলিডটা যে কোনো ভাবে তুমি যাও, সেখানে
some physical properties like melting point, boiling point, viscosity, refractive index সব সেম আইসোট্রপিক। তো ইন কেস অফ অ্যামরফাস সেখানে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা ইরেগুলার আছে, তাহলে আমি যেদিকে এগোই সেদিকে ইরেগুলার, কোনো কিছু নেই। ধরো বললাম একটা ক্রিস্টালাইন বললাম, ধরো বললাম এরকম করে অ্যারেঞ্জমেন্টে আছে, ধরো বললাম এরকম করে আছে, ওটা কি স্যার? আমি আঁকছি ক্রিস্টালাইন সলিডটাকে, মানে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট করে আছে। তোমাকে আমি এখানে এঁকে দেখাচ্ছি একটা কেমন করে দেখতে হয় একটা ক্রিস্টালাইন সলিড একটা রেগুলার জিওমেট্রি করে আছে, মানে একটা অ্যারেঞ্জমেন্ট সুন্দর করে আছে। ধরো এরকম একটা আছে, এরকম একটা, আবার দেখো আমি এরকম করে আঁকছি, এরকম করে আঁকছি, এরকম করে আঁকছি। এবার ধরো তুমি এটাকে এরকম করে কাটলে, এখানে এরকম করে কাটলে, তুমি এখানে এরকম করে কেটে দিলে, এখানে এটা কিন্তু ক্রিস্টালাইন সলিড, তুমি এরকম করে কাটবে। দেখো দুপাশে কিন্তু তুমি দুটো কি জিনিস পাচ্ছ, দুপাশে যদি পাচ্ছ দুটো দুটো সারফেস, দেখতে কি একই রকম অ্যারেঞ্জমেন্ট না ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট বলো আমাকে? অ্যাটমটার অ্যারেঞ্জমেন্টটা একই রকম কি আলাদা রকম? আলাদা, একই তো। আমি ধরো আমি এরকম করে কাটলাম, আমি ধরো এরকম করে কাটলাম, বলো দেখি দুপাশে কি একই না আলাদা আছে? আলাদা আছে, আলাদা আছে, আলাদা আছে। অ্যারেঞ্জমেন্টস আর ক্রিস্টালাইন টাইপস, বাট যখন আমি কাটছি এরকম করে তখন কিন্তু দুপাশে কিন্তু জিনিসগুলো আলাদা আলাদা আছে। দ্যাটস ওয়াই এদেরকে বলছি আমরা অ্যানাইসোট্রপিক। আরেকবার বোঝান না স্যার। হ্যাঁ আরেকবার বোঝান না স্যার। ধরো তোমাকে একটা কেক খেতে দেওয়া হয়েছে, কেক। হ্যাঁ সেই কেকের মধ্যে আমরা দেখেছি কাটলে ভেতরে সেই কাজু কিশমিশ সমস্ত থাকে না, মিঠাই কিশমিশ থাকে। হ্যাঁ যখন আমি কেটে দিই দুপাশে, কি দুপাশে যখন কাটি কেকটাকে, তখন আমি কেকটাকে আমি যেভাবেই কাটি দুপাশে কি একই জিনিস দেখতে পাবো ওপেন করলে? না স্যার। এই যে কনসেপ্টটা যে আমি কাটলাম দুটো, এইভাবে একটা কেককে কেটে দিলাম, দুটো সারফেস পেলাম, দুটো সারফেসে অ্যারেঞ্জমেন্ট একই রকম দেখতে লাগছে না, এই কথাটাই হচ্ছে লোক বোঝাচ্ছে এখানে। আমি একটা সলিডকে কেটে দেখাচ্ছি। asymmetrically ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্যার। না না, ডিস্ট্রিবিউশন পুরো সিমেট্রি ছিল, তাই এটা আইসো ক্রিস্টালাইন সলিড। অ্যারেঞ্জমেন্ট দেখো সুন্দর, দেখো একটা গোল বল, একটা কালো বল, গোল কালো ব্ল্যাক এরকম করে পর অ্যারেঞ্জমেন্ট সুন্দর দেখাচ্ছে। অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একদম সিমেট্রিক্যালি ছিল, কিন্তু তুমি কোন অ্যাঙ্গেলে কাটছো তার উপর বেস করছে, তুমি কোন অ্যাঙ্গেলে কাটছো তার উপর বেস করে কিন্তু তুমি এই প্রপার্টিটা পাচ্ছ। অ্যারেঞ্জমেন্টটা কিন্তু রেগুলার, দেখো এই একটা এরকম একটা, এই একটা এরকম একটা, এই একটা এরকম একটা, অ্যারেঞ্জমেন্টটা কিন্তু রেগুলার অ্যারেঞ্জমেন্টে আছে, কোনো ইরেগুলার কিছু নেই। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ক্রিস্টালাইন। কিন্তু যখন আমি ওকে কাটছি মাঝখান থেকে, তখন দেখতে পাচ্ছি আমি কোন অ্যাঙ্গেলে কাটবো তার উপর বেস করে সেখানে হবে। আচ্ছা আমি যদি ডায়াগোনালি কাটি তাহলে তো একই থাকবে। একই হচ্ছে, ডায়াগোনালি কাটলে একই হচ্ছে, কিন্তু আমি এরকম ভাবে কাটলে কিন্তু একই পাচ্ছি না দুটো সারফেস। এই জন্যই যখন তুমি ডায়মন্ড গুলো কিনতে যায়, সেখানে বলে না যে 11.11/12 ক্যারেট ডায়মন্ড। তো এক্ষেত্রে তুমি সেখানে ডায়মন্ডটাকে তুমি কোন অ্যাঙ্গেলে কাটবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে, তার উপরে তার কিন্তু কস্টটা হয়। ঠিক আছে, ডায়মন্ড তুমি কিভাবে কাটছো, ডায়মন্ড কিন্তু একটা ক্রিস্টালাইন সলিড, কিন্তু ডায়মন্ড তুমি কিভাবে কাটছো তার উপর বেস করে কিন্তু হবে। আমরা যে ডায়মন্ডের ক্যারেটটা ক্যালকুলেশন করি সেটা কিন্তু বেসড অন তাকে তুমি কোন অ্যাঙ্গেলে কাটবে, বুঝছো কি, তার উপর বেস করে কিন্তু ডায়মন্ডের ক্যারেট গুলো ক্যালকুলেশন করা হয়। তাহলে কেন কাটলে, কেন মানে কাটার উপর কেন কারেক্টটা ক্যালকুলেশন করা হয়? এই দেখলাম তোমাকে, আমি কিভাবে কাটবো তার উপর ডিপেন্ড করে কিন্তু তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স চেঞ্জ হবে। ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিপেন্ড করছে কাটার উপর ডিপেন্ড করবে, তার জন্যই তোমার এটাকে বলছি অ্যানাইসোট্রপিক। তুমি কিভাবে অ্যাঙ্গেলে কাটছো তার উপর ডিপেন্ড করে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এন্ড দ্য আদার ফিজিক্যাল প্রপার্টি ডিপেন্ডস। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যানাইসোট্রপিক। মানে सर क्रिस्टलाइन सॉलिड के एरोम हैप्पीजेटली भावे काटने के परे যার রেসিডুয়েন্ট से কনস্টিটুয়েন্ট সেম নেই। একদমই, এটাকেই বলছি অ্যানাইসোট্রপিক। তার মানে যার বেশি রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে সেটা বেশি কস্টলি। হ্যাঁ একদমই তাই। আচ্ছা নেক্সট দেখো, আমরা এখানে বলছি আইসোট্রপিক। অ্যামরফাস সলিডস আর আইসোট্রপিক।
অ্যামরফাস সলিড তো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি তো তার কোনো অ্যারেঞ্জমেন্ট রেগুলার নেই। মানে ধরো যারা অ্যামরফাস হয় তার কোনো রেগুলার জিওমেট্রি নেই, তারা ইরেগুলার জিওমেট্রি করে আছে। তুমি তারা মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ধরো এরকম আছে, এই আছে, এই আছে, এরকম আছে। অ্যামরফাস সলিড মানে যে কোনো কিছু হতে পারে, তো মানে আয়রন ডাস্ট বলতে পারেন, যে কোনো জিনিস। অ্যামরফাস মানে যেগুলো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে দিই, তার মানে এটা একটা ইরেগুলার ফর্মে আছে। তুমি তাকে যেই অ্যাঙ্গেলই কাটো, যেই অ্যাঙ্গেলই কাটো সে তো ইরেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকবে, তাই তুমি যেই অ্যাঙ্গেলই কাটো তুমি সব দিকে একই রকম ডিস্ট্রিবিউশন পাবে। কারণ ইরেগুলার তুমি যেভাবেই কাটো সব ক্ষেত্রে কিন্তু কোনো রেগুলার জিওমেট্রি নেই। তাই বলা হচ্ছে এখানে যে যারা অ্যামরফাস, যাদের অ্যারেঞ্জমেন্টটা রেগুলারই নয়, তাই থেকে তাকে বলছে আমরা আইসোট্রপিক। তুমি শুধু একখানা লাইন মনে রাখবে, আইসোট্রপিক কারা, অ্যামরফাস সলিডস আর আইসোট্রপিক। আইসোট্রপিক মানে হলো তাদের সেম ফিজিক্যাল প্রপার্টি লাইক রিফ্র্যাক্টিভ ইনডেক্স, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ভিসকোসিটি, এই সমস্ত গুলো। আর ক্রিস্টালাইন সলিডস আর অ্যানিসোট্রপিক, that is they have different refractive index, viscosity, boiling point, thermal conductivity. Okay, এই সমস্ত ডিফারেন্ট আছে। থার্মাল এক্সপানশন, থার্মাল কন্ডাক্টিভিটি, এসব ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা একটা লাইন পড়লাম, ক্রিস্টালাইন, অ্যামরফাস, আইসোট্রপিক, অ্যানিসোট্রপিক। এটা মুছে দিলাম। আমরা এখন পড়ব যে ডিফারেন্ট টাইপস অফ সলিডস। নেক্সট ওয়ান হচ্ছে এখানে আমরা একটা ভাগে এখানে পড়লাম, আরো কিছু ভাগ তোমাকে বলছি। ডিফারেন্ট টাইপস অফ সলিড। আচ্ছা, তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে আয়নিক সলিড। নাম্বার 1, আয়নিক সলিড। এটা মানে কি? মানে একটা সলিড ফর্মেশন হয়েছে, কম্বিনেশন অফ ওয়ান ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। মানে একটা সলিড যেখানে ক্যাটায়ন দুটো আছে তাকে বলছে আয়নিক সলিড। তাহলে NaCl এর একটা एग्जांपल হলো আয়নিক সলিড, KCl একটা আয়নিক সলিড, ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নিক সলিড। কোনো সমস্যা না আছে বুঝতে? স্যার একবার বলুন তো কি বললেন? আয়নিক সলিড, আয়নিক কম্পাউন্ড গুলো আয়নিক সলিড হয়, ক্যাটায়ন অ্যানায়ন্স আর দেয়ার, আয়নিক সলিড। খালি তোমাকে কিছু এই জন্য মনে রাখতে হবে আয়নিক সলিডের কি কি एग्जांपल, তুমি লক্ষ লক্ষ আমাকে নাম বলতে পারো एग्जांपल, তাই না? হ্যাঁ, যে কোনো ওই আয়নিক কম্পাউন্ডই আয়নিক সলিড। একদমই তাই। সেখানে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন স্ট্রংলি অ্যাট্রাক্ট করে আছে, সেটা আয়নিক সলিড। কি বুঝতে পারছো দেবমিতা, স্বর্ণাভ, সৌরদীপ, আসমিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে ইন কেস অফ আয়নিক সলিড one cation and anions are there, cations and anions are there। আর কি পড়লে? আর পড়তে পারলে যে এখানে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে, অ্যাট্রাকশন আয়নিক সলিডের ক্ষেত্রে স্ট্রং অ্যাট্রাকশন এখানে থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার মুছবেন না স্যার, কপি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলো হচ্ছে সব एग्जांपल्स অফ আয়নিক সলিড। তুমি নিজেই আরো লিখতে পারবে আরো।
আপনার ওখানে স্যার ঝড় হয়েছে? হ্যাঁ এখানে তো স্যার ওয়াটার পার্ক হয়ে গেছে। হুম হয়ে গেছে স্যার। আচ্ছা, এটা করলাম আয়নিক সলিড। নেক্সট দেখো এগুলো জাস্ট একটা করে মনে রাখবে, এক্সাম্পলস আর কি ফোর্স থাকে, ব্যাস এইটুকু মনে রাখলে হবে, কি থাকে আর কি অ্যাট্রাকশন থাকে। নেক্সট নাম্বার, তোমার এখানে নাম্বার 2 হচ্ছে কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড, কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড, কোভ্যালেন্ট সলিড অর নেটওয়ার্ক সলিড। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই নাই, এখানে এলিমেন্টস আর কম্বাইন, এলিমেন্টস আর দেয়ার ইজ নো আয়নস, এলিমেন্টস আর কম্বাইন। আর এখানে কি থাকে, এখানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থাকে, কোভ্যালেন্ট বন্ড থাকে, তার মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড মানে কি নন মেটাল, এলিমেন্টস আর নন মেটাল, নন মেটাল হতে হবে, তো এরাই কম্বাইন করে হয়, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডস আর পেয়ার। এবারে এই যখন এখানে নেটওয়ার্কস যখন হয় তখন সেখানে এই এলিমেন্ট গুলো একটা কম্বাইন করে ম্যাক্রোমলিকুল ফর্মেশন করে। ম্যাক্রোমলিকুল, ম্যাক্রোমলিকুল মানে কি একটা অনেক বড় মলিকুল ফর্মেশন করে ম্যাক্রোমলিকুল। তাহলে এখানে এলিমেন্ট থাকে নন মেটাল বেসিক্যালি, কোভ্যালেন্ট বন্ড থাকে আর একটা জায়ান্ট মলিকুল ফর্মেশন করে নেটওয়ার্ক টাইপ। এক্সাম্পলস অফ দিস টাইপস কোভ্যালেন্ট সলিড or network solid, diamond, তোমাকে আমি এই ছবি এঁকে দেখাবো এখনই, diamond and graphite. So diamond and graphite, these two are examples of covalent network solid. অনেক অনেক एग्जांपल লক্ষ লক্ষ তুমি বলতে পারবে, কত আছে তোমাকে আমি দুটো এঁকে দেখাবো এখন, এটা আগে বুঝে নাও। স্যার বুঝবেন না স্যার? না না লেখো লেখো, আমি তোমার সঙ্গে কথা বলে বুঝবো। ডায়মন্ডের স্ট্রাকচার কি লাগবে? স্ট্রাকচার থেকে কোশ্চেন আসবে, স্ট্রাকচার আঁকতে হবে না, কিন্তু স্ট্রাকচারটা এঁকে তোমাকে আমি বোঝাবো কনসেপ্ট গুলো, সেখান থেকে এমসিকিউ থাকবে। আচ্ছা স্যার ম্যাক্রোমলিকিউল মানে কি হয়? দেখাচ্ছি এঁকে। ঠিক আছে। দেখো এখানে আমি ডায়মন্ড এসে ড্র করছি এখন, ডায়মন্ড, ডায়মন্ড টেট্রাহাইড্রাল জিওমেট্রি, আমার সঙ্গে ড্র করো। one carbon atom surrounded by another 4 carbon atom tetrahedrally, এটা হচ্ছে একটা ইউনিট অফ দ্য ডায়মন্ড। এবারে আমি আবার ড্র করছি এখানে, এই একটা ইউনিট। আচ্ছা স্যার ওখানে সি কেন দেননি? কার্বন তো আমি গোল করে অ্যাটম দেখাচ্ছি। আবার দেখো আমি এরকম করে আরেকখানা আঁকছি, টেট্রাহাইড্রাল ইউনিট, এই একটা তোমার টেট্রাহাইড্রাল ইউনিট আমি এরকম করে দেখালাম, এই একটা ইউনিট। তাহলে মানে এটা কিন্তু কার্বন, একটা এই একটা কার্বনকে চার দিক থেকে চারটে কার্বন ঘুরে আছে, এই একটা কার্বন, এই একটা কার্বনকে চার দিক থেকে চারটে কার্বন ঘিরে আছে। আবার দেখো এইদিকে আমি আরেকটা ইউনিট এঁকেছি,
আরেকটা ইউনিট অফ ডায়মন্ড। স্যার ইউনিট মানে কি? ইউনিট মানে এক একজন লোক, এক একটা ইউনিট। এই একটা টেট্রাহাইড্রাল, এই একটা টেট্রাহাইড্রাল, আমি আরেকখানা এখানে আঁকছি টেট্রাহাইড্রাল, এই একটা আঁকলাম। তাহলে এরকম অনেকগুলো টেট্রা পর লেগে আছে, অনেকগুলো এরকম লেগে আছে। টেট্রাহাইড্রাল এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, লক্ষ লক্ষ লেগে থাকবে, দিয়ে একটা অনেক বড় মলিকিউল করবে। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড দ্য ম্যাক্রোমলিকিউল। যে একটা টেট্রাহাইড্রাল এরকম পর লেগে আছে, এটা হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা স্যার সেখানে কি সব পজিশনে কার্বন আছে? আরে অনলি তো কার্বন, কথা বলছি যে একটা কার্বনের চারপাশে চারখানা কার্বন আছে। এটা কার্বন, মাঝেরটাও কার্বন, সবাই কার্বন, অনলি কার্বন। ডায়মন্ড তো কার্বনের ট্যারয়েড। আচ্ছা, ইন ডায়মন্ড ওয়ান কার্বন এই মিডিলে আছে, এর চারদিকে যে 1 2 3 4 এরাও কার্বন ঘিরে আছে, দিয়ে একটা টেট্রাহাইড্রাল ফর্মেশন করেছে। এই একটা কার্বন, এর চারদিকে এই এটা একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন ঘিরে আছে, দিয়ে এটা হচ্ছে একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট লেগে গিয়ে এরকম ম্যাক্রোমলিকিউল হয়েছে। ডায়মন্ডের মধ্যে আমি এখানে লিখছি এক এক করে, তাহলে একটা পড়লাম এটা টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। নাম্বার 2 পড়ছি হাইব্রিডাইজেশন এই sp3, আপনি পড়েছো টেট্রাহেড্রাল হলে sp3 হয়, আগে তো আমি পড়িয়েছি বিজ্ঞান পড়ানোর সময়। কার্বন কার্বন দেয়া সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড অ্যাটাচমেন্ট করে আছে সবাই, দেখো সবাই সিঙ্গেল বন্ড করে আছে। আর এখানে নো ফ্রি ইলেকট্রন। কেন ফ্রি ইলেকট্রন নেই? কেন? কার্বনের চারটে হাত, কার্বনের চারটে হাত, চারটে হাতেই ফিল আপ, কোনো ফাঁকা হাত নেই কার্বনের, কোনো ভ্যালেন্সি ফাঁকা নেই। দ্যাটস ওয়াই এটা নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, কারণ কোনো ফ্রি ইলেকট্রনই নেই। কেন নেই? কেন? কার্বনের চার ভ্যালেন্সি 4, চারটেই অকুপাই করে দিয়েছে, কোনো হাত ফাঁকা নেই কার্বনের। এই এবার দেখো আমি যে এখানে টেট্রাটা এঁকেছি এটা কিন্তু পুরো কম্প্যাক্ট, কোনো ভ্যাকেন্ট স্পেস মাঝখানে নেই, পুরো একদম ক্লোজ, পুরো একদম পুরো প্যাকড একদম ব্যাপারটা। তার জন্য এটা ভীষণ সলিড হয়, হার্ডেস্ট সাবস্টেন্স, এটা ভীষণ হার্ড হয়, ইভেন হার্ডেস্ট সাবস্টেন্স ডায়মন্ড। স্যার আমি বলছিলাম কি why it is not a non conductor, আপনি বললেন কেন কি ওর চারো means all the four hands are occupied, for that reason this is a non conductor, right sir? কোনো ফ্রি ইলেকট্রন নেই, দ্যাটস ওয়াই ইট ইজ নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, নো ফ্রি ইলেকট্রনস। Okay. The hardest of substance. হ্যাঁ, তাহলে কি কি বুঝতে পারলাম? টেট্রাহাইড্রাল sp3 আর নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এবং এইকে দেখালাম যে কি করে ইউনিটটা হয়েছে ডায়মন্ড, এবং এটা একটা ম্যাক্রোমলিকিউল। ডায়মন্ডটা কি ল্যাবে বানানো যেতে পারে? এই একটা ইউনিট আর একটা লেগে আছে, তো অনেক অনেক লেগে একটা ম্যাক্রোমলিকিউল ফরমেশন করবে। বলো। আচ্ছা স্যার এরকম স্ট্রাকচার ল্যাবে বানানো যেতে পারে? তুমি বানাবে, এরপর এটা পড়ে নাও, তারপরে ল্যাব যখন খুলবে স্কুল তখন গিয়ে বানাতে পারবে। স্যার হার্ডেস্ট সাবস্টেন্সটা কেন? হ্যাঁ হ্যাঁ জমিতে বলো। হার্ডেস্ট সাবস্টেন্স কেন? হ্যাঁ হ্যাঁ, এইখানে তুমি ইউনিটটা এঁকেছো টেট্রাহাইড্রাল, এই টেট্রাহাইড্রালের মধ্যে কোনো স্পেস নেই, পুরো ফুললি অকুপাইড। তো এরকম এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই ভেতরে কোনো স্পেস থাকবে না, পুরো একদম ক্লোজলি অকুপাইড, তাই এটা হচ্ছে হার্ডেস্ট। আর এখানে কার্বন কার্বন যে বন্ড গুলো আছে, যে বন্ড গুলো তোমার যেরকম বন্ড লেন্থ হয় ওই বন্ড লেন্থই আছে, মানে 1.54 অ্যাংস্ট্রম এই কার্বন কার্বন বন্ড লেন্থ। তো এটা খুব ক্লোজ থাকে, tetrahedral units are closely occupied, there is no vacant space, that's why is the hardest substance. এবং একটা ম্যাক্রো মলিকিউল করছে, মানে একটার সঙ্গে একটা খুব স্ট্রং অ্যাট্রাকশন আছে,
এবং এখানে অ্যাট্রাকশনটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে অনেক অনেক সেরম কম্পাউন্ড থাকে যেদের 4 hands are occupied by the other molecules, but why this is only the hardest? না না, আমি তো 4 হাত অকুপাই তোমাকে একবার বলিনি তার জন্য হার্ডেস্ট। এখানে বললাম টেট্রাহাইড্রাল ইউনিট দে আর জয়েন্ট টুগেদার ফ্রম দ্য ম্যাক্রোমলিকিউল, একটা স্পেশাল বন্ড হয়েছে এখানে। অনেক আমি লোককে জানি যাদের দুটো হাত একটা মাথা দুটো চোখ, কিন্তু তারা আইএএস অফিসার হয়েছে। আমি অনেক লোককে জানি দুটো চোখ একটা মাথা দুটো কান দুটো হাত দুটো পা, ওরা ইঞ্জিনিয়ার ডক্টর হয়েছে। আমি অনেক লোকে দেখেছি দুটো হাত দুটো কান দুটো পা, কিন্তু ওরা কিছু হতে পারেনি। এরকম কেন হচ্ছে আসমিতা? স্যার মাথার তার কারণটা হচ্ছে গিয়ে এই একটা বন্ড হচ্ছে স্পেশাল টাইপস এর বন্ড, এটা টেট্রাহেড্রাল দে ফর্ম দ্য ম্যাক্রোমলিকিউল। আচ্ছা, এটা আমি বুঝবো? ইয়েস স্যার। বাকি সব লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন পড়ছি কোভ্যালেন্ট সলিড, একটা পড়লাম ডায়মন্ড, এরপর আমরা পড়বো গ্রাফাইট। তোমাকে এখান থেকে এমসিকিউ দেব, আঁকতে তোমাকে দেবেন। আমি এই গ্রাফাইটের স্ট্রাকচার একদিন গাড়ি চালিয়ে রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম ছবিটা মোবাইলে তোলা ছিল কিন্তু খুঁজে এখন পাবো না, অনেকদিন আগে তুলেছিলাম। ট্রাকের মধ্যে আমার সামনে সামনে যাচ্ছিল একটা বড় ট্রাক, সেই ট্রাকের মধ্যে ওরা পাইপ যাচ্ছিল, পাইপ নিয়ে, পাইপ হয় না মোটা মোটা পাইপ নিয়ে যায় না, তো ওই পাইপটা ওই ওপেন ট্রাকের পেছনে এমন দেখতে লাগছে সুন্দর করে, গোল গোল যে মোটা মোটা পাইপ গুলো হয়, পুরো এক্সাক্ট স্ট্রাকচার অফ দ্য গ্রাফাইট একে দেখাচ্ছি আমি। গ্রাফাইট কেমন করে দেখতে হয়, এটাও কিন্তু ওয়ান টাইপস অফ কোভ্যালেন্ট সলিড, এবং এখানেও কিন্তু কোভ্যালেন্ট বন্ডই থাকে, কিন্তু এটা সিড লাইক স্ট্রাকচার, হেক্সাগোনাল সিড লাইক। কিরকম দেখো, তোমাকে কিন্তু এই স্ট্রাকচারটা ভাবতে 3D ভাবে, তুমি এখান থেকে বুঝতে পারবে না, তোমাকে 3D লাইনে ভাবতে হবে। কিরকম দেখো, আমার এই একটা হেক্সাগন, হেক্সাগোনাল এক একটা এরকম হেক্সাগন, এখানে কিন্তু কার্বন আছে, হ্যাঁ এগুলো সব কার্বন, আমি গোল গোল করে রাখছি, এটা কার্বন একটা, সব কার্বন। আবার দেখো এখানেও এটাও কিন্তু এটা সব কার্বন, এরকম পরপর সিট, একটা সিট সিট মতো করে আছে পরপর লেগে, যেরকম অ্যাসবেস্টাসের সিট হয় সেরকমই পরপর লেগে এরকম করে আছে। আবার দেখো আমি আরেকটা এখানে আঁকছি, এটা হচ্ছে একটা লেয়ার, গ্রাফাইটের একটা লেয়ার আঁকলাম, এই একটা লেয়ার রেখেছি। এই যে লেয়ারটা আছে 3D স্পেসে, আমি এরকম করে রেখেছি, তুমি একে ধরে এরকম ঘুরিয়ে দাও এরকম করে, তাহলে তোমার এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা এরকম করে ভাবতে হয়, এই একটা লেয়ার আছে, এর নিচে আরেকখানা লেয়ার আছে, ওরা বললাম এর নিচে আরেকখানা লেয়ার আছে, এরকম করে লেয়ারটা দুটো লেয়ার আছে। তো আমি তো তোমরা আঁকতে এখানে পারবো না, তাই আমি এই একটা লেয়ার রেখেছি, এর নিচে আরেকটা লেয়ার এখানে আঁকছি। আচ্ছা, আমি এখানে একটা লেয়ার রাখলাম, আমাদের বড় ভালো করে দেখি যে এখানে এই যে গ্রাফাইটের স্ট্রাকচার রেখেছি, এখানে একখানা কার্বন অ্যাটাচ উইথ হাউ মেনি আদার কার্বন, বলতে পারবে? তিনটে, একদম ঠিক বলেছো। তার মানে এইখানে একটা কার্বনের সঙ্গে তিনটে কার্বন অ্যাটাচমেন্ট এখানে আছে, তার মানে আমরা বুঝতে পারলাম 1 3 ইলেকট্রন এখানে আছে, 1 3 ইলেকট্রন এখানে আছে এক একটা ইউনিটে। তার জন্যই গ্রাফাইট কিন্তু ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, that's why we are using the graphite rod as an electrode during the electrolysis process. আচ্ছা, তাহলে এইভাবে একটা লেয়ার রাখলাম, আমি এরপরে আরেকটা লেয়ার রাখছি, এই একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের ডিসটেন্স অনেক বেশি আছে, একে আমি দেখাচ্ছি, আমি আরেকটা একটা লেয়ার রাখছি,
উপরে যে লেয়ারটা আঁকলাম এর পরের লেয়ারটা কিন্তু দেখতে অন্যরকম। কেন? এই যে লেয়ারটা এখানে রেখেছি হ্যাঁ। এই পরের লেয়ারটা কিন্তু একটু আলাদা রকমের আছে। লেয়ারটা কিরম ভাবে আছে একবার বলতে পারবেন? মানে দুটো লেয়ার দেখালাম একটু আগে, মানে পরে পরে পাশাপাশি আছে? যেরকম ওই ট্রেনে এসি বাল্ব থাকে, এসি 3 টায়ার, উপরে একটা আপার বার, মিডিল বার, লোয়ার বার, ওরকমই পরপর 3টে লেয়ার আছে এরকম করে। এই একটা লেয়ার, এই পুরো লেয়ারটা এরকম করে আছে, তার নিচে এরকম করে আছে, তার নিচে আরেকটা আছে, এরকম পরপর লেয়ার লেয়ার করে আছে। আচ্ছা, এরকম করে লেয়ার ফর্মে আছে, মানে এই একটা লেয়ার কমপ্লিট, আরেকটা লেয়ার এখানে আছে। এবার দেখো এই যে লেয়ারের সঙ্গে এই লেয়ারটা, মানে এই লেয়ারের সঙ্গে এই লেয়ারের ডিসটেন্সটা হচ্ছে 3.35 অ্যাংস্ট্রম। এই ডিসটেন্সটা অনেকটাই বেশি গ্যাপ আছে। আর যেখানে এই একটা কার্বনের সঙ্গে এই একটা কার্বনের ডিসটেন্সটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। এটা আমার ঠিক আছে এরকম থাকে, কিন্তু এখানে একটা এটা তো layer- ডায়মন্ডও ছিল মানে 1.54 অ্যাংস্ট্রম। সেটা কার্বন কার্বন, কিন্তু এখানে এই একটা লেয়ারের সঙ্গে এই লেয়ারের গ্যাপটা অনেক বেশি আছে। তার জন্যই গ্রাফাইটটা স্লিপারি, লুব্রিক্যান্ট। গ্রাফাইটটা এই জন্যই তোমার। হ্যালো স্যার, আপনি একটু স্টার্টিং থেকে বোঝাবেন স্যার, আমার নেটওয়ার্কটা একটু ইস্যু করছিল স্যার, শেপটা আরেকবার বোঝাবেন তো স্যার। আমি এই একটা লেয়ার রেখেছি, আমি এরপর আরেকটা লেয়ার এখানে আঁকছি, এর নিচে আরেকটা লেয়ার আছে, আরেকটা লেয়ার আঁকবো নিচে। তার মানে মানে তো এটা গ্রাফাইট হচ্ছে লেয়ার স্ট্রাকচারে থাকে। মানে একটা তো layer- এটা লেয়ার বাই লেয়ার থাকে। হ্যাঁ, যেরকম করে দেখতে হয়েছে এই লেয়ারটা, আমি যখন বললাম পুরো লেয়ারটা হচ্ছে এ, এই লেয়ারটাকে বললাম বি, এর পরে যে লেয়ারটা আসবে সেটা কিন্তু দেখতে ওর মতই হবে। একই তো ওই যে দেখতে হবে, লেয়ারটা আছে ওটা কিন্তু দেখতে একই হবে তো। ওই এর মতো হবে, এ হুম। ওটার মতো দেখতে হবে। বিটাও একই এর মতোই দেখতে। কোথায় সরি, এ আর বি আলাদা করে লিখেছি, আবার দেখো এ হয়েছে, তাহলে এ যেরকম দেখতে পরের লেয়ারটা সেরকম, কিন্তু এই বিটা কিন্তু দেখতে দেখতে আলাদা। এখানে একটা দিক, এখানে দুখানা দিক শুরুতে আছে। ও তাহলে এটা হচ্ছে গ্রাফাইটের স্ট্রাকচার, লেয়ার লেয়ার স্ট্রাকচার। ফার্স্টের যে লেয়ারটা যেরকম হয়, সেকেন্ডটা দেখতে আলাদা, থার্ডটা আবার ওর মতো যাবে, সেম আবার রিপিটেশন হবে। ফোর্থটা আবার বি এর মতো। হ্যাঁ, এরকম করে পরপর আছে। একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের গ্যাপ হচ্ছে অনেক বেশি, 3.35। এই জন্য এটা স্লিপ করে, স্লিপ। পেন্সিলে যে সিস গুলো হয় গ্রাফাইট কেমন লুব্রিক্যান্ট হয় দেখেছো? লুব্রিক্যান্ট হয়, হাতে লেখা পিচ্ছিল পিচ্ছিল হয় লুব্রিক্যান্ট, এই জন্য। স্যার সেকেন্ড লেয়ারের সাথে থার্ড লেয়ারেরও কি মানে একই ডিসটেন্স? একই গ্যাপ, একই গ্যাপ। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে এখানে ভীষণ উইক ফোর্স থাকে একটার সঙ্গে আরেকটা লেয়ারে। একে আমরা বলছি উইক, মানে এখানে বন্ড সব কোভ্যালেন্ট বন্ড, আর একটা লেয়ার অ্যানাদার লেয়ার। যেখানে কিন্তু ডায়মন্ডের কোনো লেয়ার ছিল না, পুরো ক্লোজ প্যাক ছিল, আর এখানে কিন্তু লেয়ারের মধ্যে লেয়ার গ্যাপ আছে। এখানে বলছি উইক ভ্যান্ডারওয়াল, ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে আছে। ইলেকট্রন ফ্রি আছে বলে ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারে। আর হাইব্রিডেশনটা হচ্ছে sp2। কেন? এটা প্ল্যানার, এই একটা লেয়ার পুরো একটা প্লেনে আছে, একদম পুরো ফ্ল্যাট একটা লেয়ার, একটা পুরো প্লেনে আছে। একে ধরে এরকম করে দাও, পুরো একটা লেয়ারের মতো দেখতে, একটা লেয়ারে আছে। স্যার মুছবেন না স্যার, অনেক টাইম লাগছে ড্র করতে স্যার।
স্যার এটা ট্রেনের বার্থের মতো এক একটা লেয়ার আছে স্যার। হুম ট্রেনে যেরকম বার্থ থাকে না স্যার, উপরের বার্থটা, টপ মোস্ট বার্থ, ডাউন বার্থ, মিডলটা। হ্যাঁ স্যার উইক ভান্ডারওয়ালস ফোর্স মানে কি একটু বলবেন? যেখানে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের অ্যাট্রাকশনটাকে বলছি ভ্যান ডার ওয়াল ফোর্স, এটা ভীষণ উই ডিসটেন্স বেশি বলে। মতলব ইন্টারমলিকুলার স্পেসের মাঝখানে হ্যাঁ। ওই ফোর্সটা কম আছে। অনেক কম আছে, একদমই তাই। তাহলে স্যার গ্রাফাইটটা এত জলদি ভেঙে যায়, তাই তো স্যার? হুম আচ্ছা, গ্রাফাইট এমনই একটা শুধুমাত্র কোভালেন্ট কম্পাউন্ড, সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? না, আরো অনেক আছে, কিন্তু বললাম তোমাকে আমি এখন শেখাচ্ছি কোভ্যালেন্ট সলিড। গ্রাফাইটটা শেখালাম কোন করতে পারে, ডায়মন্ড করতে পারে না। আরো অনেক কম্পাউন্ড আছে, তুমি শিখবে সেটা। সেটা তো সলিড স্টেটে হয়তো নেই, অন্য ফর্মে থাকবে, বা লিকুইড স্টেটে আছে। কোভ্যালেন্ট কম্পাউন্ড অনেক হয়। আচ্ছা, এটাতে মুছে দিই এবারে। এক মিনিট স্যার, এক মিনিট স্যার, এক মিনিট স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে পড়লাম কোভ্যালেন্ট সলিড, ডায়মন্ড, গ্রাফাইট, ডায়মন্ডের স্ট্রাকচার, প্রপার্টি এগুলো পড়তে পারলাম। আচ্ছা স্যার, এখানে sp2 কেন হলো? কারণ প্ল্যানার একই প্লেনে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্ল্যানার হলে sp2 হয়, হাইব্রিডেশন। আচ্ছা, আমরা এবারে নেক্সট পড়ব মলিকুলার সলিড। নেক্সট নাম্বার 3, মলিকুলার সলিড। মলিকুলার সলিড আমরা আগে পড়েছি আয়নিক সলিড, তারপরে পড়লাম কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড, তারপরে এখন পড়ছি মলিকুলার সলিড। আচ্ছা, এই মলিকুলার সলিডের মধ্যে তিনটে ভাগ আছে। তিনটে ভাগ আমি এখানে বলে দিচ্ছি একসঙ্গে। তোমাকে খালি সিম্পল ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড এক্সাম্পলস পড়তে হবে। আচ্ছা, এখানে বলছিলাম নন পোলার, পোলার আর হাইড্রোজেন বন্ডেড। সো মলিকুলার সলিডস আর 3 টাইপস। একটা হচ্ছে নন পোলার মলিকুলার সলিড, পোলার মলিকুলার সলিড, হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। আচ্ছা, in case of polar, in case of non polar, আচ্ছা, মলিকিউলার সলিড মানে কি? আগে চারটা বানান সব বলবো। হ্যাঁ স্যার, বলছিলাম যে মলিকিউলার সলিডটা কি? এই তো তোমাকে তিনটে টাইপ এক্সপ্লেন করে দেবো, তাহলে বুঝতে পারবে তো ওর আন্ডারে। মানে মলিকুল, ডিফারেন্ট আছে মলিকুল, সেগুলো সলিড ফর্মে থাকছে। তার মধ্যে তিনটে ভাগ শেখাচ্ছি, পোলার, নন পোলার, হাইড্রোজেন বন্ডেড। ওরই ভাগ, এগুলো কিন্তু আলাদা কিছু নয়, এরই ভাগ শেখাচ্ছি। আচ্ছা, আমরা এক করে পড়ি। এখানে এখানে হচ্ছে তোমার ইন কেস অফ নন পোলার, সেখানে হচ্ছে উইক ডিসপারশন ফোর্স। সব বলবো, এক এক করে বলবো, ওয়েট করো একটু। উইক ডিসপারশন ফোর্স, উইক ডিসপারশন ফোর্স, একে বলা হয় লন্ডন ফোর্স। লন্ডন জায়গার নাম নয়, লন্ডন সায়েন্টিস্টের নাম। লন্ডন সায়েন্টিস্টের নাম। স্যার আগে কোনো জায়গায় স্যার লন্ডন ফোর্স পড়েছি না স্যার? হ্যাঁ পড়েছো তো, ক্লাস 11 ছিল।
11 এ আচ্ছা নাম এখানে পোলারে স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন or strong dipole dipole force, এখানেও এ লিখবো। আর এখানে হচ্ছে স্ট্রং না বন্ডটা লিখছি এখানে, এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং থাকে। আচ্ছা তো আমি এক এক করে বলছি, এবার দেখো ধরো বলছি নন পোলার, তুমি কেমিক্যাল বন্ডিং এ পড়েছো নন পোলার, কোনো পোলারিটি নেই, দেয়ার ইজ নো চার্জ সেপারেশন, দেয়ার ইজ নো চার্জ সেপারেশন, যেখানে উইক ফোর্স আছে ভীষণ। ধরো বললাম হাইড্রোজেন, তুমি বলবে কি সলিড নাকি? হ্যাঁ হাইড্রোজেন গ্যাসকে আমরা সলিড করতেই পারি, আমরা হাইড্রোজেন গ্যাসগুলোকে সলিড করতে পারি। কি করে? আমরা তো ওই অ্যাপ্লাই করে সলিড করা যায় গ্যাসগুলো, প্রেসার টেম্পারেচার অ্যাপ্লাই করে গ্যাসকে সলিড করা যায়। হাইড্রোজেন ক্লোরিন এরা হলো নন পোলার, কোনো এখানে পোলারিটি নেই, কোনো পোলারিটি এখানে নেই। ধর বললাম কার্বন টেট্রাক্লোরাইড, কোনো পোলারিটি নেই, মিথেন গ্যাস, কোনো পোলারিটি নেই। মনে রাখো উইক ডিসপারশন ফোর্স, এটা মানে হচ্ছে ভ্যান ডের ওয়াল ফোর্স। অ্যাকচুয়ালি এই যে লিখেছে উইক ডিসপারশন ফোর্স, দিস ইজ বেসিক্যালি দ্য ভ্যান ডের ওয়াল ফোর্স। হোয়াট ইজ ভ্যান ডের ওয়াল ফোর্স? এই ফোর্সটা মানে হচ্ছে যখন এই একটা হাইড্রোজেন মলিকিউল আছে আর একখানা হাইড্রোজেন মলিকিউল, ওদের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা ভীষণই কম, তাকে যদি বাইরে থেকে অনেক প্রেসার দিয়ে টেম্পারেচার কমিয়ে গ্যাসটাকে লিকুইড করছো, তারপরে সলিড ট্রান্সফার করছো। হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এগুলো গ্যাস ফর্মে থাকে। From outside you are giving the huge amount of pressure and decrease the temperature, so then the gases are close to one another, তারপরে কিন্তু এই গ্যাসগুলো কম্বাইন করে একটা সলিড হয়ে গেছে। কিন্তু ওদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু অনেক উইক, তাই লিখেছি উইক ডিসপারশন ফোর্স। এই টাইপের ফোর্সটা ডিসক্রাইব করেছে লন্ডন সায়েন্টিস্ট, তার থেকে হয়েছে লন্ডন ফোর্স। আচ্ছা in case of carbon tetrachloride, this is liquid, so by applying pressure, decreasing temperature, we can transfer carbon tetrachloride also in solid form, তাকে বলছি নন পোলার নন পোলার সলিড। কারণ দেখো CCl4 এ এরা কিন্তু সবাই কিন্তু নন পোলার, মানে সবাই কোনো পোলারিটি নেই এখানে, দেয়ার ইজ নো চার্জ সেপারেশন, মানে এই কম্পাউন্ডের মধ্যে কোনো পোল নেই, পজিটিভ পোল নেগেটিভ পোল নেই। কেন নেই? কার্বন আর Cl তো এর মধ্যে ডিফারেন্স আছে ইলেকট্রোনেগেটিভিটি, কিন্তু মিউচুয়াল হয়ে গেছে, মিউচুয়াল হয়ে গেছে। একই রকম করে মিথেন, ওখানেও মিউচুয়াল হয়ে গেছে, এইটা হচ্ছে নন পোলার। স্যার why it is non polar আর একবার বোঝান স্যার, আমি বুঝতে পারলাম না। নন পোলার মানে এখানে কোনো পোলারিটি নেই, দেয়ার ইজ নো চার্জ সেপারেশন। আমি একে দেখাচ্ছি, এটা দেখো, তোমাদের তো ক্লাস 11 কিছু পড়া নেই, তাই বুঝতে পারছো না। তাই CCl4, এখানে Cl, এই একটা Cl, এই একটা Cl, এই একটা Cl, ডাইপোল মোমেন্ট, এই মোমেন্টটা এই দিকে, এই মোমেন্টটা এই দিকে, এই মোমেন্টটা এই দিকে, এই মোমেন্টটা এই দিকে। মোমেন্ট, কারণ কার্বনের থেকে Cl-টা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই। কিন্তু যখন সবাই একটা পয়েন্ট থেকে স্প্রেড করছে, তখন এখানে রেজাল্টেন্টটা 0 হয়, রেজাল্টেন্ট 0 হলে নন পোলার। আচ্ছা এবার দেখো পোলার, এখানে স্ট্রং ফোর্স থাকবে। কি রকম? ধরো আমি বললাম HCl, এখানে H এর সঙ্গে Cl, H আর Cl এর মধ্যে Cl-টা কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ, Cl-টা, তাই এখানে Cl এর মাথায় নেগেটিভ, H এর মাথায় পজিটিভ হচ্ছে, H এর মাথায় পজিটিভ, Cl এর মাথায় নেগেটিভ হচ্ছে এখানে। তার জন্যই এখানে একটা পোলারিটি সৃষ্টি হচ্ছে, পোলার হচ্ছে এখানে ব্যাপারটা, পোলারিটি ক্রিয়েট করছে H প্লাস Cl মাইনাস। এই জন্য কি বলছি আমরা স্ট্রং ডাইপোল ডাইপোল ফোর্স, HCl, HBr, এক্সাম্পল সব পোলার কোভ্যালেন্ট সলিড, এখানে পোলারিটি আছে, বুঝেছো? বা ধরো বললাম তোমাকে SO2, পোলারিটি আছে একটা, 0 হচ্ছে না, মানে যাদের ডাইপোল মোমেন্ট আছে, যে সমস্ত কম্পাউন্ডও ডাইপোল মোমেন্ট আছে,
যেখানে পজিটিভ নেগেটিভ পার্মানেন্ট থেকে যাচ্ছে। আপনি একটু শর্ট আপনি একটু বোঝাবেন স্যার, হাউ ক্যান উই ডিফাইন আ ডাইপোল মোমেন্ট ইন আ কম্পাউন্ড? এই যে বোঝালাম তো, এই যা সিএল লিখেছি, আমাকে বলো ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কার কম? সিএল এর বেশি হবে। তার জন্যই সিএলটা হয়েছে নেগেটিভ পার্সিয়াল আর এইচটা হয়েছে পজিটিভ। এই যে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে দুখানা পোল ক্রিয়েট হলো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, একেই বলছি আমরা ডাইপোল ফোর্স। এবং সেই কম্পাউন্ডটা হয়ে গেল পোলার। পোলার মানে পোলারিটি আছে, পজিটিভ পোল নেগেটিভ পোল সাথে আছে। ডাইপোল কেন বলছি, দুবার কেন বলছি? ডাইপোল মানে হচ্ছে ডাইপোল, পজিটিভ পোল নেগেটিভ পোল, দ্যাটস ইজ কল্ড ডাইপোল। আমার সেখানে তো HCl টা তো একা নেই, আবার HCl এর সঙ্গে আরেকটা লেগে আছে HCl, তাহলে এখানেও নেগেটিভ এখানে পজিটিভ, তার জন্যই বলা হচ্ছে এই যে ডাইপোল, এই জন্য ডাইপোল পর লেগে আছে। তাহলে এখানে Cl এর নেগেটিভ এখানে পজিটিভ, তাই দুখানা পোলের মধ্যে অ্যাট্রাকশন এখানে আছে, এখানে অ্যাট্রাকশন, তবে তো এটা সলিড হবে। একা তো HCl নেই, ওরকম লক্ষ HCl লেগেই হয়ে থাকছে। ক্লিয়ার? Yes sir. নেক্সট হাইড্রোজেন বন্ডেড সলিড। এগুলো না তোমাদের 11 এর কেমিক্যাল বন্ডিং একটু পড়া নেই, তাই তোমাকে পড়াতে তো সময় লাগছে জিনিসগুলো। এগুলো বলতে 2-3 মিনিট লাগে সব সর্বমোট বলতে জিনিসটা। হাইড্রোজেন বন্ডিং মানে হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং কি জানো? ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং আর কোথায় হয় ওয়াটার ছাড়া? এইচএফ এ হয়, অ্যামোনিয়াতে হয়। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ হাইড্রোজেন বন্ডেড সলিড। আমি তোমাকে তো এখন হাইড্রোজেন বন্ডের কন্ডিশন কখন হয়, কিভাবে বন্ড হয় সেটা শেখাতে পারবো না, কারণ ওটা কেমিক্যাল বন্ডিং এর 8খানা ক্লাস আগে পড়াতে গেলাম। কেমিক্যাল বন্ডিং এ আমার ভিডিওগুলো দেখে নিও, এটা পড়িয়েছি ক্লাস 11 কে। আমার যে ভিডিও তোমরা দেখো, যখন চ্যানেলটা খুলবে সেখানে দেখবে লেখা আছে কেমিক্যাল বন্ডিং 1, কেমিক্যাল বন্ডিং 2, ওগুলো দেখে নিলে বুঝতে পারবে। ওখানে হাইড্রোজেন বন্ডিং একদিন পড়িয়েছি, এই কথাই পড়ানো হয়েছে। আচ্ছা, মানে এখানে হাইড্রোজেন বন্ডিং হয়, ঠিক আছে? এইটুকু পড়লে আমার হবে জাস্ট, মানে আমার এর থেকে বেশি কিছু লাগবে না। এক্সাম্পল গুলো মনে রাখলেই হবে হাইড্রোজেন বন্ডিং এ। হ্যাঁ, হাইড্রোজেন বন্ডিং এ এক্সাম্পল মনে রাখলেই হবে। ব্যাস, ওয়াটার, অ্যামোনিয়া, এইচএফ, এখানে এগুলো সব হাইড্রোজেন বন্ডিং সলিড। এই যে লিখে নাও, তারপরে বলছি। আপনি ওই ভিডিওটা একটু পিঞ্চ করে দেবেন তো। আমার চ্যানেলে সব পেয়ে যাবে খুলে, ওই যে তোমরা দেখো রেকর্ডিং গুলো না, ওইখানে খুঁজে সব অনেক আছে তো, প্রায় 20খানা ভিডিও আছে এখানে। মানে হাইড্রোজেন বন্ডিং এর আন্ডারে 5-6খানা ভিডিও আছে, কেমিক্যাল বন্ডিং এ 10খানা ভিডিও, তুই ওখানে নিয়ে দেখে নেবে কোনটা দেখতে চাইছিস। স্যার এত ব্রিফলি ক্লাস 12 এ তো জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ হাইড্রোজেন বন্ডিং এই সব? না, এরকম কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না, কোনো হোয়াট ইজ কোনো কোশ্চেন নেই পৃথিবীতে, আর ওগুলো অনেক আগে ছিল, 2007 সালে আসতো। এখন তো তোমার সব কনসেপ্টের কোশ্চেন। নেক্সট লেখো, এটা মুছি তাহলে। হ্যাঁ, কি গো, বুঝছো কি তোমরা সবাই? চুপচাপ বসে আছো? স্বর্ণাভ, সৌরদী, বাস্মিতা? হ্যাঁ স্যার। আমি স্যার বললাম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেবমিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি দেবমিতাকে বলতে আসতে বলে দিয়েছি ভুলে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 4। আর একটা বলবো, দিল হয়ে যাবে এখানে আমার। কি স্যার? আর একটাই বলবো এখানে, দিলে কমপ্লিট হয়ে যাবে সলিড টাইপটা। স্যার এতে ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট এইসব এতেই আছে না স্যার, সলিড স্টেটে? কি আছে? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আচ্ছা, এটা পরে একদম লাস্টে পড়াবো, এখন শুরুই করতে পারিনি এটা। আচ্ছা, এবার তো হচ্ছে নেক্সট হচ্ছে তোমার নাম্বার 4 করবো না এখন তোমাকে। মেটালিক সলিড। এটা কিছু বড় ব্যাপার নেই,
মানে এখানে তোমার আছে মেটালিক বন্ড, এখানে আছে মেটালিক বন্ড, মানে যে কোনো মেটাল, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, যখন মেটালটা থাকে, ধরো কপার একটা আয়রন মেটাল, এখানে কি আয়রন কি একখানা অ্যাটম থাকে নাকি? লক্ষ লক্ষ আয়রন লেগে আছে, অনেক অনেক আয়রন লেগে আছে অ্যাটম গুলো। তো এই যে একটা আয়রন অ্যানাদার আয়রন, এদের মধ্যে যে অ্যাট্রাকশন তাকে বলছি মেটালিক বন্ড। এই বন্ডটা হচ্ছে মেটালিক বন্ড। মানে attraction between two metals. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে বলে ইলেকট্রন সি মডেল। স্যার আরেকবার বলুন তো মেটালিক বন্ডটা। মেটালের মধ্যে বন্ড থাকে, দুটো মেটালের মধ্যে। Fe তো আমি লিখেছি Fe, তুমি যখন একটা Fe কোনো স্যাম্পল নাও, একটা আয়রন ধরো নেল নিয়েছো, সেখানে তো কত কত আয়রন আছে, তো একটার সঙ্গে আরেকখানা আয়রন লেগে থাকে কি করে? সেই ফোর্সটাই হচ্ছে তোমার এদের সঙ্গে এদের দুটি মেটালিক বন্ড হয়। মানে not between two different metals, মানে metallic bond is not between... আয়রনের তো আয়রনের যে তুমি রড দেখতে পাও, সেখানে কি অন্য কোনো অ্যাটম থাকে নাকি? অনলি তো আয়রনই থাকে। না okay, between two same metals. হ্যাঁ হ্যাঁ ওটাই, হ্যাঁ। আচ্ছা স্যার, কিন্তু মেটালের সাথে মেটালে কেন অ্যাট্রাকশন থাকবে? ওটা তো মেটাল টু এটা মেটাল। স্পেশাল, এটা বললাম এটা মেটালিক বন্ড। তো এটা আমরা আগে পড়েছি কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, এখন পড়ছি মেটালিক বন্ড, এটা নতুন বন্ড, কিন্তু এটা আগে কখনো পড়োনি। এটা স্পেশাল বন্ড, মেটালিক বন্ড, একে বলে ইলেকট্রন সি মডেল। আমি এখন তোমার চ্যাপ্টারে ঢুকে পড়ছি, মেইন জায়গাটা। এটা যা শুরু ইন্ট্রোডাকশন ছিল, এগুলো একবার রিডিং করে নেবে, দিলেই কম। তোমাকে এখন আমি চ্যাপ্টারে ঢুকছি। এই পৃথিবীতে সলিড যে হয় তার আয়নিক সলিডস এর 7 টাইপস আছে। There are 7 types of crystal lattice are there. 7 types, only 7 types. তোমার সারাউন্ডিংস এ যে সমস্ত সলিড গুলো আছে আয়নিক সলিড, আমি তোমাকে এখন আয়নিক সলিড নিয়ে কথা বলবো। ওদের 7 রকমের টাইপ আছে, এর বাইরে তুমি কাউকে পাবে না। মানে তোমার কাছে যা যা আছে তোমার চারপাশে সবাই তুমি সেখানে 7 ভাগে ভাগ করতে পারবে। একজন ফেমাস সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ব্র্যাভিয়াস, সে এটা কথা বলেছে, তাই সেখানে বলা হচ্ছে ব্র্যাভিয়াস ল্যাটিস। So there are total 7 systems are there. তোমাকে আমি এক একটা এক্সপ্লেন করছি এক্সাম্পলস দিয়ে। দাঁড়া বক্স নিয়ে আসি। হ্যাঁ নিয়ে চলে এসেছি। আচ্ছা দেখো মনে এক এক করে বলছি। নাম্বার 1 হচ্ছে তোমার কিউবিক ল্যাটিস। কিউবিক, আচ্ছা ল্যাটিস কি জিনিস, ইউনিট সেল কি দাও সব বলছি এবার। ল্যাটিস মানে কি দেখো, ধরো তোমার যে বাড়িটা বানানো হয়েছে, বাড়িটা একটা অনেক বড় বাড়ি বানিয়েছো তুমি, 3 তলা বাড়ি বানিয়ে বসে আছো, ওই বাড়ির ইউনিটটা কি বলো আমার? একটা যে বাড়ি বানিয়েছো, হ্যাঁ ব্রিক ব্রিক গুলো, একদমই। তাহলে ব্রিক গুলো হচ্ছে তোমার এক একটা ইউনিট। তাহলে তোমার বাড়িটা দেখতে কেমন, কিউবিক নাকি স্কয়ার? কিউবিক, মানে কিউবয়েড নাকি তোমার হচ্ছে কিউবয়েড নাকি কিউবিক? কিউবিক মানে হচ্ছে সব দিক সমান, আর কিউবয়েড মানে হচ্ছে মানুষের মতো দেখতে কিউবয়েডই হয়। কিউবয়েড। তাহলে এই যে একটা আমার কিউবয়েড হয়েছে, যে সমস্ত ল্যাটিস গুলো এরকম 7 রকমের টাইপ হয়, একটা বলছি কিউবিক, কিউবয়েড সব বলবো, এরকম 7 ধরনের টাইপ হয়। তাহলে এক একটা এই যে এক একটা ল্যাটিস মানে হচ্ছে অনেকগুলো ইউনিট লেগে আছে। তাহলে এক একটা ইউনিট তাকে আমরা বলছি ইউনিট সেল, তাকে আমরা বলছি ইউনিট সেল। মানে একটা ল্যাটিসের যে স্ট্রাকচারাল ইউনিট, একটা ল্যাটিস যখন ফরমেশন হয় সেটা স্ট্রাকচারাল ইউনিট।
যেমন ধরো আমাদের শরীরটা, বডিটা, সেটা সেল আছে অনেকগুলো, লক্ষ লক্ষ সেল আছে, তাহলে সেলটা হচ্ছে আমাদের বডি ইউনিট, সেলগুলো হচ্ছে আমাদের বডি ইউনিট, এগুলো নিয়ে লেগে গিয়ে বডিটা ফর্মেশন করছে। তাহলে ল্যাটিসটা কি? তোমার যেরকম বাড়িটা হচ্ছে ল্যাটিস, বাড়িটা একটা ল্যাটিস, ও ল্যাটিসের মধ্যে অনেকগুলো ইড আছে, সেই ইড গুলো হচ্ছে ইউনিট সেল। তোমার বাড়িটা হচ্ছে একটা ধরো ল্যাটিস, এখানে অনেকগুলো ইট লেগে লেগে বাড়ি বানিয়েছো, সে বাড়ির ভিতরে ফাঁকা আছে বা কমপ্লিট, সেটা অন্য জিনিস, কিন্তু সেইটা তোমার হচ্ছে এক একটা ইট হচ্ছে ইউনিট সেল বাড়ি। আর অনেকগুলো ইউনিট সেল লেগে লেগে যে স্ট্রাকচারটা হয়েছে, দেখতে গোল হয়েছে, লম্বা হয়েছে, চ্যাপ্টা হয়েছে, সেটা হচ্ছে ক্রিস্টালটা। মানে স্যার ল্যাটিস ইজ আ বিগ স্ট্রাকচার আর ওর ইউনিট সেল আছে ছোট ছোট, যার নাম কি আছে? ওটা হচ্ছে ইউনিট সেল, একদমই তাই। ওকে স্যার, ওই ইউনিট সেলের নাম কি স্যার? এবার তো তোমার শেখাচ্ছি। তাহলে ইউনিট সেল আমি এক এক করে আমি বলছি, তার মধ্যে নাম্বার 1টা হচ্ছে কিউবিক ইউনিট সেল। এরকম অনেকগুলো কিউবিক ইউনিট সেল লেগেই একটা ল্যাটিস হবে, দেখাচ্ছি এবার। ধরো তোমার কাছে সেখানে ওই ইউনিট সেলটা দেখতে কিউবিক, তুমি সেটাতে যে ল্যাটিসটা বানাবে সেটা দেখতে কিউবিকই হবে, এটাই বলেছি ল্যাটিসের কনসেপ্টে ব্র্যাভিয়াস। আচ্ছা, কিউবিক মানে কি দেখো, আমরা তোমাকে বুঝিয়ে দিই। এটা সবকিছু 3D, সবকিছু 3D প্লেনে থাকছে। তাহলে 3D মানে কি, আমরা পড়েছি এরকম তিনটি অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, আর একটা জেড অ্যাক্সিস। ধরো তোমাকে আমি ঘরের দেখাচ্ছি, কোণাটা দেখাচ্ছি, কোণাটা দেখো, এই যে ঘরের কোণাটা যেখানে ম্যাচ করেছে, তাদের ঘড়িটার সঙ্গে একটা ডিপ কালারের কালার, আর উপরে সিলিংটা আর এই পাশের কালারটা, দুটো তিনটে তো একসঙ্গে মিট করেছে কিনা বলো, ওই পয়েন্টটা, এই পয়েন্টটা, বুঝতে পারছো কি গো? তিনটে কোথায়, দুটো কালার আছে। হে ভগবান, উপরে সিলিংটা দেখো, আচ্ছা সিলিং হোয়াইট আছে, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে সিলিংটা হোয়াইট, আর এদিকে ডিপ পার্পেল, আর ওইদিকে ডান দিকে আর একটা হালকা পার্পেল। তাহলে ওই যে পয়েন্ট দেখো, আমি দেখো দেখাচ্ছি, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, পয়েন্টটা, হ্যাঁ স্যার। ওই পয়েন্টটা হচ্ছে যেটা আমি একে দেখাচ্ছি, সেই পয়েন্টটাই। তাহলে ওই পয়েন্টটা থেকে তিনটে অ্যাক্সিস ম্যাচ করেছে আমার। এটা হচ্ছে ওই পয়েন্টটা, এটা একটা দেওয়ালের অ্যাক্সিস, এটা একটা দেওয়ালের অ্যাক্সিস, এটা সিলিংটা, তাহলে এই মিলিয়ে এখানে পয়েন্টে মিট করেছে। এরকম ল্যাটিস গুলো 3D স্পেসে থাকে, তিনটে অ্যাক্সিস নিচে আছে, 3D। আমি খাতায় এখানে কি করে আঁকবো 2D প্লেনে, সেটাই দেখালাম এরকম। মানে কি, এবার দেখো এই যে আমি xy লিখেছি, এর মাঝখানে অ্যাঙ্গেল আছে, এর মাঝখানে অ্যাঙ্গেল আছে, আমি একে লিখছি আলফা, একে লিখছি বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। তাহলে এই যে তিনটে অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো আছে, তাকে লিখছি আলফা বিটা গামা। আর এই পয়েন্ট থেকে এর ডিসটেন্সটাকে ধরছি, বললাম ধরো এ, এটা বি, এটা সি। তার মানে এই পয়েন্টটা থেকে এই যে এজ গুলো আছে, ওই পয়েন্ট থেকে এই পাশের এজ, ওই পাশের এজ, আর সিলিং এর যে পাশে আছে, এই তিনটে এজ এ বি আর সি বললাম। তার মানে একটা পয়েন্ট থেকে 3D প্লেনে তিনটে যে অ্যাক্সিস বেরিয়ে গেছে, অ্যাক্সিসের ডিসটেন্স গুলো হচ্ছে এবিসি, আর দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বিটা গামা। তার মানে এই যে আলফা বিটা আর গামা আর এ বি আর সি, আমরা এই তিনটে এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাক্সিসের ডিসটেন্স গুলোকে নিয়ে আমরা ডিফারেন্ট টাইপসের ক্রিস্টাল নিয়ে কথা বলবো, এটা ব্র্যাভিয়াস বলেছে। একটু কি বেসিকটা কমপ্লিট হলো, যে আমার তিনটে অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বিটা গামা আর ডিসটেন্সটা হচ্ছে এবিসি। এটাকে বুঝে নাও, আমি তারপর তোমাকে এক এক করে বলবো। স্যার আমি কিউবিকটা ডিসটেন্সটা মুছে মানে, দিচ্ছি, এটা লিখবে না এখন। স্যার ডিসটেন্সটা মানে, কিউবিকটা কি কেটে দেবো? হ্যাঁ এখন বলবো। ডিসটেন্স মানে ধরো আমি ওকে দেখাচ্ছি একটা বাক্স, আমার বাক্স দেখতে পাচ্ছ, বাক্স, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্ট দেখতে পাচ্ছ, পয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এই পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবারে ডিসটেন্স বুঝতে পারছো, ডিসটেন্স মানে কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, মানে ওই পয়েন্ট থেকে ওই নিচে পয়েন্টের মাঝখানে ডিসটেন্স, তো ওই পয়েন্ট থেকে ওখানে ডিসটেন্স। এই পয়েন্ট থেকে এর ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এই ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এই ডিসটেন্স, এটা হচ্ছে এবিসি। আর এইটার সঙ্গে এটা বাকি দিলাম, এখন কি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে?
বাঁকিয়ে দিলাম, দেখো দেখতে কেমন। আমি না, এখন sir. এরকম করে দিলাম, তাহলে অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে আলফা বিটা গামা। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আগে এটা লেখো, তারপর পরেরটা বলছি। হয়ে গেছে স্যার। সবাই বুঝেছো জায়গাটা? হ্যাঁ স্যার, এখানে তো 90 ডিগ্রি হচ্ছে সব অ্যাঙ্গেল না, আমি গুলো আসছি পরে 90 ডিগ্রিতে আসছি। আচ্ছা, আমি তাকে তোমাকে ফার্স্টে শেখালাম ল্যাটিস, ল্যাটিসের মধ্যে ইউনিট সেল শেখাচ্ছি, এবং সেখানে ডিফারেন্ট টাইপস ইউনিট সেল হয়। সেটা বলার আগে তোমাকে আমি বললাম যে এখানে 3D প্লেনে ভাবতে হবে তিনটে। আমার কাছে এইখানে দুখানা জিনিসই আছে, এই অ্যাঙ্গেল আর এবিসি। এগুলোকে পারমুটেশন কম্বিনেশন করে আমরা 7 টাইপস পাবো, 7 টাইপস অফ ল্যাটিস, 7 টাইপস অফ ল্যাটিস বের করব। তোমাকে কিন্তু ওই নিজেকে কিন্তু ভাবতে হবে। সলিড স্টেট কেমিস্ট্রি যদি ভাবো যে কিছু ভাববে না, মাথাটাকে ফিক্স করে রেখে দেবে, দিয়ে খালি মুখস্থ করো, তাহলে কিন্তু পারবে না করতে। তোমাকে মাথাটাকে ওপেন করতে হবে, 3D প্লেনে ভাবতে শিখতে হবে, ইমাজিনেশন পাওয়ার বাড়াতে হবে, না হলে সলিড স্টেট বুঝতে পারবে না। কারণ দেখো, এক একটা স্ট্রাকচার 3D, তাকে আমি একটা এখানে বোর্ডে আসছি হোয়াইট প্লেনে, তোমাকে নিজেকে ভাবতে 3D, তোমাকে আমি ভাবতে হেল্প করে দিচ্ছি, তোমাকে ভাবতে হবে। আমি তোমাকে এখন বলছি কিউবিক নাম্বার 1। আচ্ছা, এটা একটা টাইপ অফ ল্যাটিস। তুমি লুডোর ডাইস দেখেছো? হ্যাঁ স্যার। লুডোর যে ডাইস গুলো হয় সেখানে দেখবে আমার দেখতে এরকমই হয়, পুরো স্কয়ার হয়, এবং এখানে আমি আবার একটু 3D প্লেনে আসছি, মানে 3D প্লেনে আমি আঁকার চেষ্টা করছি এখানে, মানে এরকম করে দেখাচ্ছি, এরকম করে থাকে তো। আচ্ছা, তাহলে এই যে আমার এই ধরো পয়েন্টটা দেখছি এখানে, তাহলে এই পয়েন্ট থেকে বা এই প্রত্যেকটা এখানে অ্যাটম আছে কিন্তু, বলো এখানে অ্যাটম কটা আছে, কটা অ্যাটম বানাবে তুমি বলো? কি স্যার? হাউ মেনি অ্যাটমস আর হিয়ার? 8। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে পয়েন্টটা আমি এঁকেছি, এখান থেকে এই যা ডিসটেন্স, এখান থেকে এই যা ডিসটেন্স, আর এখান থেকে এর ডিসটেন্সটা কিন্তু সমান হবে। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। ছবি দেখে বুঝতে পারবে না, কিন্তু 3D এ ভাবতে হবে। তাহলে কিউবিকের ক্ষেত্রে বলা হচ্ছে এ বি এন্ড সি ইকুয়াল টু ইকুয়াল। লুডোর ডাইসে কিন্তু প্রত্যেকটা কর্নারের কিন্তু ডিসটেন্স সেম হয়, তুই যেভাবে ভাবো। হ্যাঁ, মানে কিউবিকের তো সবসময় তো লেন্থ ব্রেডটা সবসময় তাহলে সেমই হয়। এ বি সি ইকুয়াল, এটা একটা প্রপার্টি পড়লাম। আর হচ্ছে কিউবিক গুলো কি, মানে অ্যাঙ্গেল গুলো সব কি হয়, আলফা বিটা 90 ডিগ্রি হয়। গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, সবাই 90 ডিগ্রি থাকে। মানে আমার এটা কিন্তু কিউবিক নয়, তাও তোমাকে দেখাচ্ছি আমি, যে আমার এই যে কর্নার থেকে এই ডিসটেন্সটা এই সমান হবে ইন দ্য ডিসটেন্স, আর এটা কিন্তু এরকম হবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল, স্ট্রেট থাকবে 90 ডিগ্রি। যেরকম করে বাড়ি যখন বিল্ডিং বানায়, তোমরা দেখেছো যারা ম্যাসন হয় তারা কি করে, তারা হচ্ছে একটা ব্যবহার করে একটা 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 দড়ির সঙ্গে একটা এ বাঁধা হয়, দেখবে ওটা কি বলে? দড়ির সাথে কি থাকে? ওরা যখন রাজমিস্ত্রির বাড়িতে কাজ করে, যখন বাড়ি বিল্ডিং বানায়, ওরা একটা দিয়ে মেজারমেন্ট করে না, যেটা স্ট্রেট আছে 90 ডিগ্রি আছে কিনা। দেখিনি স্যার। দেখোনি? এটা বুঝতে পারছি কিউবিক, এটা ক্লিয়ার কিউবিকটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আলফা বিটা গামা একটু অ্যাঙ্গেলটাও স্যার দেখিয়ে দিন না স্যার। একটু আগে তো ভালো করে বুঝিয়ে দিলাম, কিন্তু অ্যাক্সিসের মাঝখানে অ্যাঙ্গেল হলো আলফা বিটা গামা। আচ্ছা ঠিক আছে, মানে এখানেও সেরমই লাইক আমি ওই এই যে এখানে তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ওই অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট নাম্বার 2, এটা মুছে দিচ্ছি আমি। অর্থোরম্বিক, নেক্সটটা লেখো এটা।
হয়ে গেছে স্যার। আচ্ছা, তোমাকে আমি এখন দেখাচ্ছি, এই বইটা দেখাচ্ছি, দাঁড়াও। এই বইটা ইট কম্পিউটার সিপিইউ, এই হচ্ছে ব্যাপার। আমাকে বলো, এই পয়েন্ট থেকে আমি তোমাকে দেখাচ্ছি একটা অর্গানিক কেমিস্ট্রি বই, MS চৌহানের। আচ্ছা, সে যেই বই হোক, পৃথিবীর যে কোনো বই ওরা এরকম করে বানায়। তাহলে এই পয়েন্ট থেকে এখান থেকে এই ডিসটেন্সটা, এখান থেকে এই ডিসটেন্স সমান, আর এই ডিসটেন্স সেম আছে না স্যার, না। তাহলে এখানে লিখছি A B and C নট ইকুয়াল। অর্থোরম্বিক মানে হচ্ছে কম্পিউটারের সিপিইউ, বাড়ি তৈরির ইট, প্রত্যেকটা বই, ডায়েরি, পেন্সিল বক্স, জিওমেট্রি বক্স সবগুলো কিন্তু অর্থোরম্বিক। মানে কি, সেখানে কোনটাই সমান নয় অর্থোরম্বিকে। আর আলফা বিটা গামা, তোমার বইগুলো সব স্ট্রেট সুন্দর হয় নাকি বাঁকা ঢাকা হয় দেখতে? না স্যার, আগে তো স্ট্রেট আর ইউজ করার পরে বাঁকা হয়ে যায়। 90 ডিগ্রি থাকে, তাহলে আলফা বিটা গামা 90 ডিগ্রি, এটা তো অর্থোরম্বিক, একে বলে অর্থোরম্বিক। নেক্সট, তুমি বই খুলে রাখো, বইয়ে টিক টিক করে দেখো, পরে বাড়িতে পড়বে গিয়ে। রম্বোহেড্রাল, নেক্সট হচ্ছে রম্বোহেড্রাল। আচ্ছা, তোমাকে ওই আঁকাগুলো নিয়ে মাথা কাছে ঘামাতে হবে না, বইয়ে অনেক আঁকা ফাঁকা আছে দেওয়া, তুমি ব্যাপারটা না বুঝলেই হবে। আচ্ছা, রম্বোহেড্রাল, তুমি আমাকে বুঝিয়ে দাও, তুমি রম্বাস পড়ছো? রম্বাস, হ্যাঁ স্যার পড়েছি। রম্বাস কেমন হয় বলো? রম্বাস দেখতে কেমন হয়? ধরো বললাম এই হচ্ছে রম্বাস, কাইট স্যার, কাইটের মতো। হ্যাঁ স্যার। এখানে কি না বলো, এখানে কি গো? হ্যাঁ স্যার। এটা কি আছে? রম্বাস। আমি বলছি এটা হয়ে গেছে আঁকা? হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই তো। আচ্ছা, রম্বোহেড্রাল মানে দেখো, তুমি সেখানে ম্যাথমেটিক্সে ছোট ক্লাসে রম্বাস পড়ছো? রম্বাস, হ্যাঁ স্যার পড়েছি। রম্বাসে কি হয় বলো? সেখানে আমার এ বি সি হয়। যা কি গো, রম্বাস কি হয়? এই তিনটে সবগুলো এ সমান হয় না আনইকুয়াল হয়? সবগুলো সাইজ ইকুয়াল হয়, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় না। তাহলে আলফা বিটা গামা এটা 90 ডিগ্রি হচ্ছে না, সবাই ইকুয়াল বা 90 ডিগ্রি নয়। এটা হচ্ছে হলদিরামসের কাজু বরফিগুলো, রম্বাসও দেখতে হয়। হলদিরামসের কাজু বরফিটা হচ্ছে তোমার রম্বোহেড্রাল। নট পারফেক্টলি হলদিরাম স্যার, সবই কাজু বরফি। সবই কাজু বরফি হয়। আচ্ছা, তাই অর্থোরম্বিক রম্বোহেড্রাল বুঝতে পারলে? তুমি কিন্তু এরকম করে লজিক দিতে পড়বে, এইগুলো মুখস্থ করতে হবে না তোমার। নেক্সট, নাম্বার 4। দাঁড়ান। নাম্বার 4 দেখো, হেক্সাগোনাল। তোমাকে আমি এক্স্যাক্টলি একটু আগে যে গ্রাফে রেখেছিলাম ওই স্ট্রাকচারটা এখানে আঁকবো। আমি আঁকবো না, ওইটাই তোমরা এঁকে দেবে বাড়িতে, হ্যাঁ পরে। গ্রাফার যেটা আঁকলাম ওই একই স্ট্রাকচার, আমি ওকে একটু এঁকে দেখাচ্ছি জায়গাটা, ইউনিটটা। এখানে এরকম করে থাকে, এরকম একটা হেক্সাগন থাকে, আবার এর সঙ্গে আরেকখানা লেয়ার এখানে লেগে থাকে, পরের লেয়ারটা। আমার হেক্সাগনে কেমন হয়, গ্রাফারে কেমন হয়, এই একটা লেয়ার থাকে, এর সঙ্গে পরে একটা লেয়ার থাকে।
তাহলে বলো এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এখানে কি এবিসি ইকুয়াল নাকি এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি? কি গো স্যার a equal to b not equal সবাই to c. চুপচাপ, বাকিরা একটু কথা বলছে না, এরা এখানে দুজনই কথা বলছে আর বাকিরা চুপচাপ বসে আছে। হ্যাঁ স্যার, বলছিলাম যে a ইকুয়াল টু b এখানে হবে। a equal to b হবে আর c টা আনইকুয়াল, কারণ c টা তো 3.35 অ্যামস্ট্রং ডিসটেন্স আর ab তো 1.5 করে ডিসটেন্স পড়েছি না আমাদের, এটা হচ্ছে 1.54 পড়েছি। আবার দেখতে দেখুন একই রকমই, একটা হেক্সাগনের দুটো তো এইগুলো সেমই হবে, কিন্তু অন দ্য লেয়ারটা তো ডিসটেন্স বেশি আছে, তাই লিখেছি এইটা নট ইকুয়াল টু সি। অ্যাঙ্গেলটা দেখো, এখানে একটা হেক্সাগন এই একটা লেয়ার আর পরের লেয়ারটা অ্যাঙ্গেল কত বলো? এই একটা লেয়ার অ্যাঙ্গেল কত বলো? অ্যাঙ্গেল আমি হেক্সাগনের অ্যাঙ্গেলটা কত হয় ভুলে গেছিলাম স্যার, 30 কি 60 হয় স্যার। বুঝতে এটা ভোলার কিছু নেই, সলিড স্টেট তোমাকে পড়াচ্ছি, এখানে ভোলার মরার কোনো ব্যাপারই নেই তোমার। 0 ডিগ্রি হয়? হ্যাঁ 0 ডিগ্রি তো? এ ভগবান, কি বলছিস? কি গো একটু স্বর্ণাভ সৌরদীপ কথা বলো আমার সঙ্গে। ব্যাপারটা বুঝতে পারলাম না, কি বললেন? সৌরদীপ কি আছো ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার। আমাকে রিপ্লাই দাও। আমি বলছি যদি আমার এরকম করে একটা প্লেন থাকে, তাহলে দেখাচ্ছি আমার কাছে এরকম করে একটা প্লেন আছে, তার নিচে এরকম করে প্লেন, তাহলে অ্যাঙ্গেল কত বলো দুটোর মধ্যে? 0 ডিগ্রি। 90। अगर কোনো জিনিস জয়েন 90 করতে তো ডিগ্রি 90। তাই তো? হ্যাঁ, কোনো জিনিস জয়েন তার করতে মানে তো এই 90 দুটো ডিগ্রি। লেয়ারের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমি ধরো এখানে এরকম করে একটা পেন রাখলাম। হ্যাঁ স্যার। আমি আমি এরকম করে বসে দেখো, এখানে আমার এই একটা হাত আছে, হাতটা হচ্ছে ধরো ওই একটা এরকম করে আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 সেটা জিজ্ঞেস 90। করছি, 0 ডিগ্রি বলছো একবার, একদিন বলছো স্যার, ভুলে আপনি গেছো, যখন আগে মনে ছিল। স্যার আপনি হাওয়াতে ধরেছিলেন তো আমি তখন ভাবলাম প্যারালাল আছে, তো তখন আমি 0 ডিগ্রি বললাম। তার মানে এই একটা লেয়ার দুটো লেয়ারের মধ্যে এই হাওয়াতেই অ্যাঙ্গেল হয়, এই দুটো লেয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এরকম করে। তাহলে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে, তার মানে আলফা এন্ড বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এন্ড গামা ইকুয়াল টু 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আর এই লেয়ারের সঙ্গে নিচের লেয়ার 90 ডিগ্রি, এর উপরে 90 ডিগ্রি, কারণ আমার তো তিনটে লেয়ার, এর সঙ্গে নিচের লেয়ার 90 ডিগ্রি আছে, উপরটা 90 ডিগ্রি আছে। স্যার একবার দেখাবেন আলফা বিটাটা কোনটা আছে? তিনটে অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স, এই যে পয়েন্টটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলগুলো মাত্র জানতে চাইছি। তোমার বাড়িতে যে বুক সেলফ বানাও, যেগুলো ধরো তাক বানাও, তাক এবার র‍্যাক বানাও না, রাখো এরকম করে করে, একটা র‍্যাকের সঙ্গে আরেকটা র‍্যাক যারা কার্পেন্টার কাজ করে কিন্তু শুধু সমান করে বসিয়ে যায়, এই একটা তাক এই একটা তাক, এই যে এটার সঙ্গে 90 ডিগ্রি করে আছে, এরকম বাঁকা থাকে কি থাকে না, পুরো একটা সমান মতো থাকে বসানো। এটাই হচ্ছে আমি বোঝাচ্ছি তোমাকে, দুটো লেয়ারের মধ্যে ডিসটেন্স হচ্ছে 90 ডিগ্রি, দুটো লেয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কিন্তু এর ভেতরে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তোমার বইটা খোলো, তুমি এবারে বইটা খুলে ব্র্যাভিয়ারিটিস খোলো, দিয়ে সেখানে বাকিগুলো মার্ক করে নিজে বুঝবে একই রকম ভাবে, কিউবিক, টেট্রাগোনাল, আর বাকিগুলো দেখে নাও একটু বইতে খুলে, মনোক্লিনিক, ট্রাইক্লিক, টেট্রাগোনাল, তিনটে দেখে নাও। খালি অ্যাঙ্গেলটা পড়বে আর এই লেন্থটা পড়বে, তাহলেই হবে। দেবমিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ,
এবারে তোমার বই খুলে দেখো একটু, এনসিইআরটি বই খুলে দেখো, তোমার সেখানে কেএলচু বই খুলে দেখো, নতুন বই খুলে দেখো, ছায়া প্রকাশের বই খুলে দেখো, সেখানে একটা চার্ট দেওয়া আছে একটা। সেই চার্টে এজ লেন্থ এবং অ্যাঙ্গেল দেওয়া আছে, বুঝে পেয়েছো বইতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মার্ক করে নাও ফটো বইতে। পাঠাবো? না, মার্ক করে নাও ওখান থেকে, বুঝে নেবে। মুখস্থ কিন্তু করলে মনে থাকবে স্যার না কিন্তু। হেক্সাগোনালে আলফা বিটাটা কোন জায়গাটা একটু আপনি একটু ড্র করে দেখাবেন? এই যে আবার দেখাচ্ছি, তোমার বাড়িতে যখন তুমি দেওয়ালে দুটো পাটা লাগাও, দাঁড়াও আমি দেখাতে যাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও তো। আরে আমার হাতটা পুরো ছুটে গেছে। সুশান্ত দেখো, তোমাকে আমি দেখাচ্ছি। এই যে আমার ধরো বাড়ি, এইটা তোমাকে দেখাচ্ছি, দুটো প্লেটের মধ্যে দৃশ্য তোমাকে দেখাচ্ছি, বুঝিয়ে দাঁড়াও। এই দেখো সুশান্ত, ভালো করে ধরো, না, দূরে রাখি একটু আমি। ধরো আমার এইখানটায় এই একটা প্লেট দেখতে পাচ্ছ সুশান্ত? হ্যাঁ স্যার। এই একটা তোমার হচ্ছে প্লেন, আর ওপরে একটা প্লেন দেখা যাচ্ছে, দুটো আর একটা প্লেন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে হ্যাঁ। এই একটা অ্যাক্সিস, মানে এই একটা প্লেন আর এই একটা প্লেন, হ্যাঁ। মানে এই একটা তোমার হচ্ছে এ, এটা হচ্ছে বি, পরে আবার নিচে হচ্ছে আবার এ। তাহলে এইটার সঙ্গে এইটার অ্যাঙ্গেলটা কত? আমার কি এটা বাঁকা আছে না সোজা আছে? এটার সঙ্গে এটা সোজাসুজি না বাঁকানো আছে বলো? সোজা আছে। তাহলে এই যে দেওয়ালটার সঙ্গে এই যে আটকিয়েছি, এই যে তোমার এই যে পাটা লাগানো আছে, পাটাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই হ্যাঁ অ্যাঙ্গেলটা, হ্যাঁ বুঝে যাচ্ছে? হ্যাঁ, দেওয়ালের সাথে 90 ডিগ্রি হ্যাঁ, আছে। এইটাই তো 90 ডিগ্রি। আচ্ছা বুঝেছি, না দেওয়ালের অসুবিধা সঙ্গে হচ্ছে 90। না স্যার, আমি ভুলে গেছি, আমার আগে মনে ছিল কত ডিগ্রি অ্যাঙ্গেল হতো, এখন ভুলে গেছি। আর হাওয়ায় স্যার কি করে অ্যাঙ্গেল হয়? আমার হ্যাঁ এইটা এইটা যখন কার্পেন্টার কাজ করে তখন সে একটা দড়ি আর ওলন নিয়ে কাজ করে, যে যাতে ঠিকঠাক বসাচ্ছে, না হলে বাঁকা তেড়া হবে এগুলো। বাঁকা তেড়া নেই বলে 90 ডিগ্রি আছে। আর একটা হেক্সাগনের ভেতরে অ্যাঙ্গেল কত হবে বলো আমাকে? হ্যাঁ, ওটা ফর্মুলা ছিল, সেটা থেকে হয়তো আমার কোনো 120। ফর্মুলা কি, একটা হেক্সাগনের মধ্যে না দেখাচ্ছি চলো। ফর্মুলা মনে নেই, কি সমস্ত বলছো, আমি অবাক হয়ে যাচ্ছি। একটা হেক্সাগন, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তো এটা আমার মনে থাকে না, আমার কি আছে? এবারে তোমাকে আমি যে দেখালাম নিয়ে গিয়ে, সেখানে আমার এরকম দেখতে আছে, এরকম হেক্সাগন না হয়ে এরকম দেখতে আছে। এরকম একটা পাতা আছে এরকম দেখতে, এরকম একটা পাতা আছে, এই একটা পাতা, নিচে আরেকটা পাতা লাগানো আছে থ্রিতে। তোমাকে থ্রিতে ভাবতে হবে, এই একটা পাতা বেরিয়ে আছে, একটা পাতা বেরিয়ে আছে, তাহলে এইটার সঙ্গে এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কিন্তু ভেতরে যখন হেক্সাগন এরকম করে লাগিয়েছি পাতাটা, মানে ওরকম না করে এরকম দেখতে লাগিয়েছি, না ব্যাপারটা কি, তাহলে উপরটার সঙ্গে নিচেরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই ভেতরটা হচ্ছে 120 ডিগ্রি, এই ভেতরের এটা তো কামা। তার মানে ওই যে একটা পাটা, তার নিচে একটা পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, উপরের পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর ভেতরের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। বুঝেছো কোনটা বলছে আলফা বিটা, কোনটা গামা? হ্যাঁ স্যার। এই একটা প্লেন, আমার কাছে তিনখানা প্লেন আছে, আমরা গ্রাফের তিনখানা স্ট্রাকচার দেখেছি, এ বি আবার এ। তাহলে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার 90 ডিগ্রি করে আছে, সব 90 ডিগ্রি 90 ডিগ্রি। ঘরে আমি লাইন করে পাট লাগিয়েছি, এখানে একটা পাট লাগিয়েছি, এখানে একটা পাট লাগিয়েছি, তার বানিয়েছি, সব গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। তাহলে এদের এদের মধ্যে সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কিন্তু এর ভেতরটা হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমার হেক্সাগোনাল। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, তোমাকে সব এরকম করে ভাবতে হবে 3 ডিগ্রিতে, কোনো ফর্মুলা নেই, কোনো ভোলার কোনো ব্যাপারই নেই। তুমি এখনই সব শিখছো, এখনই ভালো করে ভাববে। তুমি কিছু আগে জানতে না, কিছু জানতেও হবে না, এখনই শিখছো সব রকম করে। কোনো ফর্মুলা মনে রাখতে এখানে হবে না, কিচ্ছু ফর্মুলা নেই এখানে। বুঝতে পারবে তাই তো?
বুঝে গেছি ওই অ্যাঙ্গেলের পোর্শনটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু বইতে দেখে নাও, বাকি করে বুঝে নেবে। আচ্ছা, খালি কিন্তু তুমি অনলি পড়বে 7খানা ল্যাটিস, তাদের বন্ড, তাদের অ্যাঙ্গেল আর এজ লেন্থ, আর কিছু পড়বে না কিন্তু তুমি বইতে। স্যার এজ লেন্থটা পড়বো আর অ্যাঙ্গেল পেয়ার্সটা পড়বো, আর কিছু ব্যাস পড়বো না। ব্যাস একদম। এবারে নেক্সট হেডিং দাও, নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম present in number of atom present in a unit cell, in a unit cell, মানে ফর্মুলা শেখাবো এখানে। আচ্ছা, এটা হেডিং দাও, নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন ইউনিট সেল। এবারে তুমি একটু ডান দিকে একটু লেখো, একটু ইয়ে করে। আমি তোমাকে এখানে সিলেবাসের মধ্যে অনলি কিউবিকটাই পড়বো আমরা। আমরা এই যে হেক্সাগোনাল মেক্সাগোনাল যে এত কিছু পড়লাম, আমরা এখানে ওইখানেই ওই জীবন শেষ। আমরা অনলি কিউবিকটা নিয়ে পড়বো, আর বাকি কিছু পড়বো না। ওইখানে 4টাই পড়ে ওদের জীবন এখানে শেষ হয়ে গেল। আমরা শুধু খালি কিউবিক নিয়ে কথা বলবো, আমরা অনলি পড়বো কিউবিক। আচ্ছা, কিউবিকের 3 ধরনের টাইপ হয়, ডান দিকে লেখা একটা চার্ট বানিয়ে। একটা হচ্ছে সিম্পল কিউবিক, একটা সিম্পল কিউবিক কিউবিকের মধ্যে, আর একটা হচ্ছে বডি সেন্টার কিউবিক, বডি সেন্টার কিউবিক, ওকে শর্টে বলে বিসিসি। আর নাম্বার 3 হচ্ছে ফেস সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক, ওকে আমরা বলছি এফসিসি। বিসিসি এফসিসি নিয়ে বডি সেন্টার আর ফেস সেন্টার, আর তিনটে টাইপ আছে। আচ্ছা, আমরা এই তিনটে নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, নাম্বার অফ অ্যাটম ইন এ ইউনিট সেল, তার মধ্যে পড়বো আমরা ফার্স্টে পড়বো সিম্পল কিউবিক। আচ্ছা, সিম্পল কিউবিক দেখতে কেমন হয় দেখো তুমি, লুডোর ডাইস যেরকম দেখেছি আমরা, যে আমার এরকম করে একটা স্কয়ার আর একটা অন্য প্লেনে আরেকটা স্কয়ার জুড়ে গেছে এখানে, এরকম করে হয়েছে তোমার। এটা হচ্ছে একটা সিম্পল কিউবিক ল্যাটিস, আমরা পড়েছি এটা, ভালো করে বোঝো এবারে। এখানে আমি একটা অ্যাটম গুলো সব দিয়েছি এরকম করে, এরকম করে আছে, এরকম করে আছে। আচ্ছা, আমি এখানে একটা ইউনিট এঁকেছি, এটা কিন্তু একটা সিম্পল কিউবিকের ইউনিট। এবার আমাকে বলো, এই যে ইউনিটটা আছে, ইউনিটটা কিভাবে ভাববে? তোমাকে আমি আপাতত এটা দেখাচ্ছি, আমার কাছে এটা আছে, তো আমি এটা, তুমি এটা নিয়ে ভাবো, এটা ভাবো কিউবিক। আচ্ছা, এবারে আমার এখানে 1 2 3 4 5 7 8 8খানা এখানে কর্নার আছে। এই সিম্পল কিউবিকে তোমার সেখানে 8খানা কর্নার আছে, টোটাল 8 কর্নারস আর দেয়ার, টোটাল 8 কর্নারস আর দেয়ার, তাই তো? এই দেখো 1 2 3 4 5 6 7 8, তাই তো? 1 2 3 4 5 6 7 8, দেখি বোঝা গেছে 8টা কর্নার? হ্যাঁ, না বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ স্যার, ভার্টেক্স তো বুঝেছি স্যার। আচ্ছা, এবারে আমি এখানে বুঝতে পারলাম 8টা কর্নার আছে। তাহলে যখন তুমি একটা ইউনিট, একটা ইউনিট, এটা কিন্তু এটা তুমি যখন একে নিয়ে ল্যাটিস বানাবে, তাহলে এর মতো অনেক লক্ষ লক্ষ আছে, এর উপরে আছে, ধারে আছে, নিচে সব জায়গায় আছে। তাহলে আমাকে বলো, যখন ল্যাটিসে থাকে তখন কি এই কর্নারগুলো কি ফ্রি থাকে না অকুপাই হয়ে যায়? যখন এই ইউনিট সেলটা যখন ল্যাটিসের মধ্যে থাকে তখন এই কর্নারগুলো ফ্রি থাকে নাকি অকুপাই হয়ে যায়? অকুপাইড হয়ে যায়। অকুপাই হয়ে Occupied হয়ে যায়। অনেক ইউনিট জুড়ে হ্যাঁ, জুড়ে একটা ল্যাটিস তার মানে এই কর্নারের সঙ্গে আরেকজন লেগে আছে, এখানে এদিকে আরেকজন লেগে আছে, এরকম করে সব লেগে লেগে থাকছে। তাহলে আমাকে বলো,
এই ইউনিটের মধ্যে একটা কর্নারে কত কন্ট্রিবিউশন, তার এখানে 8 খানা আছে, টোটাল 8 অ্যাটমস আর দেয়ার, তাহলে টোটাল 8 অ্যাটমস এর মধ্যে এই একটা কর্নারের কত কন্ট্রিবিউশন, দেয়ার আর 8 অ্যাটমস 1/8 হ্যাঁ 1/8 এটা বুঝতে পারলে কি 1/8 কেন হলো? হ্যাঁ স্যার চার হ্যাঁ, দিকে স্যার। আছে স্যার। হ্যাঁ টোটাল অ্যাটম মান হচ্ছে 8, টোটাল 8 অ্যাটমস আর দেয়ার, তাহলে একজনের কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। আমি যে একে ভাবতাম এটা 1/8, এটা 1/8, এটা 1/8, এটা 1/8, এটা 1/8, এটা 1/8, এটা 1/8। স্যার 1/8 কি আছে, মানে 1/8 কি বলতে চাইছে স্যার? তোমার কাছে 8 খানা চকলেট ছিল, তোমার কাছে 8 খানা চকলেট ছিল, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে তুমি ওই 8 খানা চকলেটকে দিয়েছো এখানে একজনকে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে তুমি ধরো 8 জন লোককে একখানা চকলেট দিয়েছো, তাহলে একজনের কত কন্ট্রিবিউশন? তুমি 8 জন লোককে একটা চকলেট দিয়েছো, তাহলে তোমার একজনের কত কন্ট্রিবিউশন? 1/8। আমার এখানে 8 খানা কর্নার আছে, 8 খানা আছে কর্নার, তাহলে এই ইউনিট সেলের মধ্যে 8 খানা আছে, 8 খানা অ্যাটম আছে, 8 খানা, তাহলে এক একটা কন্ট্রিবিউশন 1/8, মানে টোটাল ইউনিটটা রেসপেক্টে এক একজনের কন্ট্রিবিউশন 1/8। আচ্ছা Contribution for what sir? টোটালটা রেসপেক্টে ওর পার্সেন্টেজ, ওর শেয়ার, Okay. টোটালটার রেসপেক্টে ওর শেয়ার, শেয়ার হয় না, শেয়ার শেয়ার মানে ধরো একটা কিছু তুমি কেউ করেছো, সেখানে তুমি 20% দিয়েছো, ও 10% দিয়েছে, শেয়ার থাকে তো, তাহলে সেখানে কত পার্সেন্ট তোমার শেয়ার টোটাল রেসপেক্টে, সেটা হচ্ছে যে এখানে 8 খানা আছে, এখানে 8 জন অ্যাটম আছে, তার জন্য একজনের কত পার্ট, এই জিনিসটাতে 8 জন আছে, এক একজনের কত কন্ট্রিবিউশন, পার্সেন্টেজ কত, কত ফ্র্যাকশন, এটাই বলছি। কন্ট্রিবিউশন অফ দ্য ওয়ান ইউনিট সেল 1/8, ঠিক আছে? তাহলে দেখো সিম্পলি কিউবিকের ক্ষেত্রে আমি বের করছি নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন ইউনিট সেল, স্যার একটা মিনিট দাঁড়ান লিখে নিতে। এটা ইকুয়াল টু, তাহলে 8 ইনটু 1/8 ইকুয়াল টু 1, একে লেখা হয় z দিয়ে, তাহলে এখানে z ইকুয়াল টু এটা, তাহলে ইন কেস অফ সিম্পল কিউবিক in case of simple cubic number of atom present in a unit cell z equal to এটা z দিয়ে লেখা হয়, 8 খানা আছে অ্যাটম, এক একজনের কন্ট্রিবিউশন 1/8, তার মানে 1, ঠিক আছে? Sir, এটা আছে স্যার টোটাল নাম্বার অফ কর্নার পার্টিকলস পার ইউনিট সেল। হ্যাঁ 8টা আছে অ্যাটম এখানে, আর এক একজনের কন্ট্রিবিউশন 1/8। সোজা কথায় বলতে গেলে এখানে অ্যাটম কর্নার হলো কোনটা ফ্রি নয়, সবার সাথে সবাই লেগে আছে। আচ্ছা নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট, এটা আমি লিখছি, এটা হয়ে গেছে। স্যার দাঁড়ান লিখে Yes, নিতে। sir. স্যার আপনার কি এই টাইমটা ফ্রি থাকে স্যার? না না আমি আজকে অনেক কষ্ট অ্যারেঞ্জ করেছি গো, আমার এখন খুলে গেছে না, সমস্যা এটাই, আমাকে রোজ যেতে হয় এখন অফলাইন হয়ে গেছে ক্লাস আমার, তো এই জন্যই সেদিন বাড়ি ফিরতে পারিনি, একটু মিটিং পড়ে গেছিল বলে। আমার আজকে পড়ানোটা আমি অ্যারেঞ্জ করলাম ওদেরকে। আপনার কোনো অন্য ব্যাচ আছে স্যার, আর আপনি বলেছিলেন টাইম পাঠাবেন স্যার, ওইটা আপনি করেন? টাইম পাঠাবো মানে? স্যার আমি বলেছিলাম না আপনাকে স্যার, ওই মানডে টাইমিং এ আমার একটা প্রবলেম হচ্ছে, তো আপনি বললেন আমার অন্য 12 এর ব্যাচের টাইমটা পাঠিয়ে দেবো। কি তোমার প্রবলেম কি হচ্ছে মানডে ব্যাচে? স্যার আমার ওই সেই ব্যাচটা অনেক অ্যাডভান্স, অনেক পেরিয়ে গেছে আমার বৃহস্পতিবারের ব্যাচটা, ওদের এগুলো সব কমপ্লিট হয়ে আমি ওদের সব কমপ্লিট, ওরা তো অনেকদিন আগে পড়া শুরু করেছিল।
ওই ব্যাচটাতে অনেকটা অ্যাডভান্সরা পড়ছে। আচ্ছা, এটা লিখে নিয়েছো। নেক্সট দেখো, নেক্সট নাম্বার 2, ওই একই হেডিং কিন্তু, নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন ইউনিট সেল। নাম্বার 2 বডি নাম্বার 1 ছিল হচ্ছে সিম্পল কিউবিক, হ্যাঁ নাম্বার 1 সিম্পল কিউবিক, তারপরে বডি সেন্টার। বডি সেন্টার, হ্যাঁ সিম্পলটা বলে দিলাম, বডি সেন্টার কিউবিক দেখাচ্ছি। আচ্ছা দেখো, বডি সেন্টার কিউবিক কিন্তু দেখতে একটা সিম্পল কিউবিকের মতোই, দেখো এরকমই, এটা কিন্তু বডি সেন্টার কিউবিকই হলো। আমি এরকম করে আঁকলাম, মানে এরকম সিম্পল কিউবিক আঁকলাম। এরপরে ধরো আমি তোমাকে দেখাচ্ছি বক্সটা, দাঁড়াও। ধরো বললাম এটা কিউবিক ল্যাটিস, এটা কিউবিক, সিম্পল কিউবিক। এবারে এর ভেতরে, এই ভেতরটা একটা অ্যাটম রাখা আছে ভেতরটায়, একদম মিডিলে। ওই মিডিল থেকে প্রত্যেকটা কর্নার ডিসটেন্স সেম, ওই মিডিল থেকে প্রত্যেকটা কর্নার ডিসটেন্স সেম আছে। তার মানে মানে স্যার পুরো একটা ডাইসের মাঝখানে সেন্টার অফ জায়গায় একটা, এখানে আছে রাখা। তার মানে বিসিসি কিন্তু সিম্পল কিউবিক, খালি এক্সট্রা একটা মাঝখানেটা এরকম রাখা আছে। তার মানে সাইডে তাহলে অ্যাটম গুলো আছে নাকি নেই? বডি সেন্টার কিউবিক হচ্ছে একটা সিম্পল কিউবিক, পুরোপুরি এক্স্যাক্টলি সেম, এক মানে 0% ডিফারেন্স নেই, খালি মাঝখানে একটা ভেতরে অ্যাটম রাখা আছে। মানে সাইডে অ্যাটম গুলোর সাথে একটা ভেতরে অ্যাটম আছে, যেরকম এরকম আগে যেরকম বুঝলাম পুরো এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, সিম্পলি কিউবিকের মতোই একদম সেম টু সেম, খালি এই ল্যাটিসের ভেতরে মাঝখানে একটা অ্যাটম রাখা আছে। আচ্ছা, এই অ্যাটমটা রাখা আছে, বাকি কোনো কিছু দেখো একই ছবির মধ্যে আঁকলাম এটা। তাহলে এখানে 8 × 1/8, কারণ সিম্পলি কিউবিক তাই 8 যারা আগে লিখেছিলাম, প্লাস এখানে একটা এক্সট্রা অ্যাটম আছে একটা মাঝখানে, মাঝখানে এক্সট্রা করে +1 লিখেছি, তাই এখানে ইকুয়াল টু 2। তার মানে ইন কেস অফ বিসিসি z ইকুয়াল টু 2, z মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন এ ইউনিট সেল। হয়েছে না স্যার। হ্যাঁ, হয়ে গেছে। স্যার বইতে যেগুলো স্ট্রাকচার গুলো থাকে ওখানে কেন অ্যাটম গুলোকে ভেঙে কেন দেখায় ওরম ভাবে? কোথায় ভেঙে দেখায়? মানে সাইডের অ্যাটম গুলোকে মানে ভেঙে মানে স্ট্রাকচার যেগুলো থাকে। আচ্ছা, নাম্বার 3 দেখো, এটা বলছি ফেস সেন্টার কিউবিক। এবার পড়ছি আমরা এফসিসি, ফেস সেন্টার কিউবিক। ফেস সেন্টার কিউবিক কিন্তু সিম্পল কিউবিক ফার্স্টে সবার প্রথমে, তারপরে আগে কিন্তু ফেস সেন্টার কিউবিক, আমি বলছি ফেস সেন্টার কিউবিক মানে কিন্তু আগে আসছে সিম্পল কিউবিক। আমি দেখাচ্ছি এখানে, এই সিম্পল কিউবিকের এই যে ফেসটা আছে, দেখতে পাচ্ছ ফেসটা, এই ফেসের মাঝখানে একটা ডিজাইন করা আছে, এটা হচ্ছে সেন্টারে আছে, এখানে একটা অ্যাটম আছে একটা। এই ফেসের একটা দেখো সাইন দেওয়া আছে, এটা তার হচ্ছে সেন্টার। আবার দেখো এই ফেসের একটা সেন্টার দেওয়া আছে, দেখো আবার এই ফেসের সেন্টারে দেওয়া আছে। তাহলে আমাকে বলো দেখি একটা কিউবিকের কতগুলো ফেস আছে? 6 ফেসেস হয়। 6 ফেস। আচ্ছা, এবারে যখন এটা ল্যাটিস ফর্মে থাকে, যখন ল্যাটিস ফর্মে মানে এই একটা ধরো একটা কিউবিক, এই একটা কিউবিক, তাহলে এই ফেসে যে অ্যাটমটা আছে, এই ফেসে যে অ্যাটমটা ওরা কিন্তু শেয়ার করে আছে, দেখো আছে কিনা বলো? ইয়েস স্যার। মানে উপরের ফেস আর নিচের ফেস একসঙ্গে লেগে, তাহলে আমার 6খানা ফেস আছে, এটা বুঝতে পারছো তো ভাই? হ্যাঁ 6খানা ফেস আছে, তারপর বুঝতে পারিনি। আচ্ছা 6খানা ফেস আছে। আচ্ছা, আর আমি এখানে লিখছি z ইকুয়াল টু 8 × 1/8 প্লাস 6খানা ফেসে 6 জন অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এই ফেসে একটা অ্যাটম আছে, এই ফেসে একটা অ্যাটম আছে, আর উপরের ফেসে একটা অ্যাটম আছে, নিচের ফেসে একটা অ্যাটম আছে, তাহলে 6খানা অ্যাটম আছে। এটা বুঝতে মানে 6খানা ফেসে 6খানা অ্যাটম লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে? ব্যাস ব্যাস তাই করেছি। এবারে দেখো, এবারে 6খানা যে অ্যাটম আছে
ওরা কিন্তু শেয়ার করে আছে। কিরকম দেখো, ভালো করে তাকাও, আমাদের তাকাও এখানে। এই একটা তোমার হচ্ছে কিউবিক, আর আমি তোমাকে দেখাচ্ছি এই একটা কিউবিক। তাহলে এই যে ফেসটা আর এই যে ফেসটা এখানে এরকম করে লেগে আছে। হ্যাঁ। তাহলে আমার যে ছখানা এখানে যে ফেসটা আমার তো একা একাই নেই, ল্যাটিসের মধ্যে আছে, আরো একটা লেগে আছে এখানে। তাহলে এই ফেসে যে অ্যাটমটা এটা কিন্তু শেয়ার করে আছে দুজনের মধ্যে। তাহলে কত শেয়ারিং বলো, কত শেয়ারিং বলো? স্যার 1/2 1/2 মানে হাফ। তো এই যে দুজনের মধ্যে শেয়ার করেছে, শেয়ারিংটা কতজনের মধ্যে ও হয়েছে? দুটো আছে। হ্যাঁ এই একটা ফেস, এই একটা ফেস, শেয়ারিং কত দুজনের মধ্যে। তাই এখানে ছখানা ফেস হাফ করে শেয়ারিং। স্যার আপনি প্রত্যেকটা ফেসে স্যার আপনি ওই জিনিসটা আরেকবার আনুন স্যার। ফেসে এই ফেসের সঙ্গে একজন অ্যাটম আছে, এই ফেসে আরেকজন আছে, এই ফেসে আরেকজন আছে, এই ফেসে আরেকজন আছে। তার জন্যই প্রত্যেকটা ফেসে আরেকজন লেগে আছে। তাহলে ফেসের যে উপরটা আরেকজনের সঙ্গে কন্ট্রিবিউশন হাফ করে শেয়ার। তাই আমি ছখানা ফেস ইনটু হাফ করেছি। একটা সারফেসে একটা অ্যাটম আছে, ওর থেকে আরেকটা জিনিস আটকা আছে, তো দুটোর সাথে শেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। তাই সিম্পল কিউবিক প্লাস 6 ইনটু হাফ 4। স্যার আর কত বাকি আছে স্যার? আচ্ছা, তুমি বই এবার মার্ক করে নাও। আমরা এই জিনিসটা পড়ালাম, নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন ইউনিট সেল, তিনটে পড়িয়ে দিলাম। আমরা কিন্তু কিউবিক নিয়ে পরপর পড়বো। আমরা কিউবিকটা অন্য কিছু আমাদের সিলেবাসের মধ্যে নেই। জয়েন্ট পয়েন্ট সবকিছুর জন্য। হ্যাঁ, এবারে তুমি বইয়ে ভালো করে মার্ক করো না জিনিসটা, আর বাড়িতে ভালো করে ভেবেচিন্তে পড়বে শুরু থেকে। স্যার আমার আমি যা বইতে যা পড়িয়েছি। স্যার এই স্যার ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা তো আছে স্যার সলিড স্টেটে। কি আছে? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ওগুলো একদম লাস্টে, ওটা অনেক পরে পড়াবো। এখন তো এইটুকু বোঝো আগে, তারপর তো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট তো অনেক পরে। আমি এখন তোমাকে এইগুলো পড়ানোর পরে অনেক কিছু পড়াবো, ভ্যাকেন্সি ওই সমস্ত পড়াবো, মানে হোল, তারপরে প্যাকিং এফিসিয়েন্সি, অনেক কিছু পড়ানোর পর ওগুলো লাস্টে পড়াবো দেখে ডিফেক্ট। আচ্ছা স্যার, ভেতরে যেমন বডি সেন্টারে ভেতরে অ্যাটম আছে, এখানে কোনো ভেতরে অ্যাটম নেই তো? আমাকে বলো ফেস মানে কি? ফেস মানে সাইড। তুমি ধরো তুমি ফেসে একটা ভালো করে কালার পাউডার লাগিয়ে গেছো, তাহলে কি সে ফেসে লাগিয়ে গেছো, তোমার পেটে ঢুকে গেছে কালারটা? বডির ভেতরে ঢুকলো না ফেসে লেগে আছে? বল, লিখেছে এখানে বডি সেন্টার, মানে লোকটা খেয়ে বসে আছে, পেটের মধ্যে ঢুকে আছে পাকস্থলীর মধ্যে। আর এখানে ফেস সেন্টার মানে ফেসে রং ফং লাগিয়ে গেছে যাত্রা করতে। বুঝেছো? এটা ভেতরে কিছু ঢুকে নেই, সব ফেসে লেগে আছে বাইক থেকে। এটা কিন্তু ভীষণ কাজে লাগবে, যেটা পড়লাম আমরা এখন। তাকে মুছে দিলাম। স্যার আর কত বাকি আছে স্যার? ঠিক আছে, তাহলে এটা বাড়িতে পড়ো। হ্যাঁ হ্যাঁ স্যার।